জোভান যেন ভাবতেই পারছে না তার চাচাতো ভাই রায়ানের সিনিয়র শালী আয়দার সাথে এমন হুট করে তার বিয়েটা হয়ে যাবে। বিয়ের বিষয়টা না হয় বাদ দিলেও সমস্যা নেই, কিন্তু বিয়েটা কোনো সাধারণ বিয়ে না। রায়ানের মামাতো শালী আয়দা তার চেয়ে 1 বছরের বড়। তারা দুজন দুজনকে ভালোবাসতো ঠিকই, কিন্তু এভাবে কট খেয়ে পাবলিকের সামনে হাতে নাতে ধরা পড়ে যে বিয়েটা পড়িয়ে দেওয়া হবে, এটা কখনো স্বপ্নেও ভাবেনি তারা দুজনে। জোভান অস্থিরভাবে উঠানে পায়চারি করছে। তার চোখে মুখে এখন বিরক্তির ছাপ স্পষ্ট। বড় আকারের একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে আকাশের দিকে তাকায়। এ সময় তার চাচাতো ভাই রায়ান হাসি মুখে তার কাছে এসে দাঁড়ায়। সে এসে জোভানকে বলে, কি ব্যাপার জোহান, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যাবি না? কি করব ভাইয়া, এভাবে বিয়েটা হলো আমি কি মানতে পারছি? সব কেমন এলোমেলো লাগছে, ভালো লাগছে না। আরে তোরা দুজন তো সম্পর্কে ছিলে, ভালোবাসিস একে অপরকে, তাহলে এখন কি সমস্যা? তোকে দেখে মনে হচ্ছে যে তোরা দুজন অপরিচিত পাবলিক, যেন জোর করে তোদের বিয়ে দেওয়া হয়েছে। না, তবুও বিষয়টা কেমন যেন হয়ে গেছে। মানুষজন ধরে একেবারে জোর করে বিয়ে পড়িয়ে দিয়েছে, এটা কি মানা যায়? বাড়ির কারো সামনে কিভাবে মুখ দেখাবো বলো তো? সবাই কেমন যেন অন্য চোখে দেখছে মনে হচ্ছে। আরে গাধা, তোদের সম্পর্কের কথা তো সবাই জানে, আর তাছাড়া তোরা একে অপরকে সত্যিই ভালোবাসিস। বাড়ির সবাই ভালোভাবে জানে কিভাবে বিয়ে হয়েছে, নাহলে তোর বউকে কেউ এভাবে হাসি মুখে সাজিয়ে ঘরে নিয়ে যায়? তুই কি পাগল? এখন অনেক রাত হয়েছে, যা ভিতরে যা, আর এত কিছু ভাবিস না। তবুও বুঝতে পারছি না আয়দের সামনে কিভাবে দাঁড়াবো। থুর, যা, এত চিন্তা করিস না। এই জোভান তার চাচাতো ভাই রায়ানের কথা শুনে একটু আশ্বস্ত হয়, কিন্তু তবুও মনের ভিতর একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। মেয়েটা কিভাবে এই অপ্রত্যাশিত ঘটনাটা গ্রহণ করলো, জোবান যেন তা বুঝতেই পারছে না। জোবানের চেহারাটা সব সময় গম্ভীর, খুব কম হাসে সে। বড় ব্যবসা করে বলে সে সব সময় ব্যস্ত থাকে। আয়দার সাথে তার পরিচয় হয় রায়ানের বিয়ের সময় থেকেই। হ্যাঁ, তারা একে অপরকে ভালোবাসতো, কিন্তু এভাবে ধরা পড়ে বিয়ে, এই ঘটনাটা দুজনের কেউই সহজে মেনে নিতে পারছে না। জোভান আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমরা দুজন কি করেছো বলো তো? কেন আমাদের একা থাকতে দিলে? যদি চলে না যেতে তবে এমনটা তো ঘটতো না। সব দোষ তোমাদের। শোন জোহান, এইসব এখন বলে কোনো লাভ নেই, যা হবার হয়েছে। এখন তোরা স্বামী স্ত্রী, মন খারাপ করে থাকিস না। আয়দের সাথে ভালোভাবে কথা বলবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন যা, আর আমাকে আর একটা কথাও জিজ্ঞাসা করিস না। জোভান অসহায়ের মতো মাথা নাড়ে। ওদিকে বাড়ির মানুষেরা প্রায় সবাই খুশি, কেবল জোভানের বাবা জিহাদ সাহেব একটু নারাজ, কারণ তার একান্ত ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের বিয়ে হবে ধুমধামের সাথে দিবেন। কিন্তু এমনভাবে তার ছেলের বিয়ে হয়েছে যে তিনি না পারছেন কাউকে ইনভাইট করতে, আর না পারছেন কোনো অনুষ্ঠানের কথা বলতে। তিনিও গম্ভীর হয়ে রুমের মধ্যে পায়চারি করছেন। জিহাদ সাহেব নিজে ভাবছে, কি হলো এটা? আমার একটা মাত্র ছেলের বিয়ে, আর এমন সাধারণ মাটাভাবে হয়ে গেল। লোকে কি বলবে? একটা সামান্য গেট টুগেদার হলো না, জোবান আর আইদা দুটোই এমন কাণ্ড ঘটিয়ে দিল। পাশের রুম থেকেই জোভানের মা নুসরত বেগম এসে দাঁড়ায়। তিনি বলেন, কি এত ভাবছো? যা হবার হয়েছে। ওরা তো একে অপরকে ভালোবাসে, জোর করে তো আর বিয়ে হয়নি, শুধু মানুষজন ধরে বিয়ে পড়িয়ে দিয়েছে। কিন্তু এইভাবে ধরা পড়ে বিয়ে, এটা কি মানা যায়? আমরা কি এতটাই গরিব যে একটা ভালো করে বিয়ের অনুষ্ঠান করতে পারবো না? আমাদের ইচ্ছে কি ছিল না বলো? দেখো, ওরা দুজন খুশি, এটাই আসল কথা। ওরা পালিয়ে তো আর বিয়ে করেনি, জাস্ট বাড়ির মানুষজন বাদে ওদেরকে ধরে বিয়ে পড়িয়ে দিয়েছে। তুমি অযথা চিন্তা করবে না, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। এখন যাও, একটু বিশ্রাম নাও। জিহাদ সাহেব আর কিছু বলে না, নীরবে তিনি বিছানায় বসে পড়ে। অপরদিকে নতুন শাড়িতে সেজে থাকা বউ আয়দা বাসর ঘরে বসে আছে। সে দেখতে যথেষ্ট সুন্দরী। তাদের পরিকল্পনা ছিল দুই পরিবারকে ঠিকভাবে জানিয়ে বিরাট বড় অনুষ্ঠান করে বিয়ে করার, কিন্তু সেটা আর হয়নি। মাঝখান থেকে মানুষজন জোর করে বিয়ে পড়িয়ে দিয়েছে। মনটা খুব খারাপ তার। সে কিছুক্ষণ আগেই কেঁদে ফেলেছে। তার পাশে বসে আছে মিতু।
মানে তার মামাতো বোন, যার সাথে রায়ানের বিয়ে হয়েছে। মিতু আয়দার মামাতো বোন হলেও তারা বেস্ট ফ্রেন্ড। মিতু হঠাৎ বলে, মন খারাপ করে আছিস? ঘটনা এমন দ্রুত ঘটেছে যে রুমটাকেও ঠিকমতো সাজাতে পারেনি বোন। তোর কত ইচ্ছে ছিল নিজের বিয়ে নিয়ে। থাক, কাঁদিস না। যাকে ভালোবাসলি তাকে তো পেয়েছিস, এমন খুশি থাক। আর দেখ কত সুন্দর লাগছে তোকে। কিন্তু এভাবে কেন বিয়েটা হলো মিতু? মা বাবার সামনে মুখ দেখাবো কি করে? তারা তো অপমানিত হলো, তাই না? আমরা তো কিছু করিনি, সব তোদের জন্যই হয়েছে। আমরা তো শুধুই দাঁড়িয়েছিলাম হাত ধরে, আর তোরা পালিয়ে গেলি। কি আর করার বল, ভাগ্যে এমন লেখা থাকলে কি আর সেটা পাল্টানো যাবে? দেখ, এসব ভুলে যা এখন। জোভান আসলে ঠিকমতো কথা বলবি, কেমন? দুজনে মিলে এই ঘটনাটা নিয়ে একটু মানিয়ে নিবি। এভাবে মন খারাপ করে থাকলে কিছুই হবে না। নতুন জীবনে একটু তো চ্যালেঞ্জ আসবেই। ওই বেচারাটাও কি করবে? আমি তার মনের অবস্থাটাও বুঝতে পারছি। গম্ভীর লোকটা যেভাবে আমার প্রেমে পড়েছিল, এখন তার ফল টের পেয়েছে। দেখ, ভালো লাগছে না। তুই যা তো এখান থেকে, একটু একা থাকতে দে আমাকে। আচ্ছা, আমি জোভানকে পাঠিয়ে দিচ্ছি। একদম আবেগে ভেসে যাবি না। দুজনে কথা বলে ঠান্ডা মাথায় সব সামলাবি। তোরা দুজনই তো খুব ম্যাচিওর। আশা করি সব ঠিক করে নিতে পারবি। মিতু কথাটা বলেই রুম থেকে চলে যায়। সে সোজা যায় রায়ানের কাছে, তাদের সামনে এসে বলে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? জোভানকে ভেতরে পাঠাও। আয়দা খুব মন খারাপ করে বসে আছে। আচ্ছা, যাচ্ছি। রায়ান আবার জোভানের কাছে আসে, কাঁধে হাত রেখে বলে, কিরে, কি এত ভাবছিস? বললাম না যা হবার হয়েছে। তুই এত কিছু ভাবিস কেন? এখন সময় এনজয় করার। যা, দুজন ঠিক মতো বাসরটা করিস। ধ্যাত, তুমি যে কি বলো। আচ্ছা যাচ্ছি, দেখি কি করতে পারি। সব হয়েছে তোমাদের জন্য, তোমরা কেটে পড়েছো, আর কট খেয়েছি আমি। থাম তো, অনেক হয়েছে। এখন যা ভিতরে, আর একদম মন খারাপ করবি না। জোভান আর কি করবে? রায়ানের কথা শুনে জোভান আর সেখানে দাঁড়ায় না। সে তার রুমের দিকে এগিয়ে আসে। রুমের দরজাটা আধা খোলা হয়ে আছে। সে ভিতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই শেষমেশ ভিতরে প্রবেশ করে। আয়দা ঘুমটা টেনে খাটে বসে আছে। জোভান দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়। দুজনের হৃদস্পন্দন যেন এই মুহূর্তে একই তালে বাজছে। জোভান বাসর ঘরের দরজার কাছে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থাকে। ভিতরে প্রবেশ করতেই সে দেখে নতুন বউয়ের বেশে আয়দা খাটের এক কোণে বসে আছে, সম্পূর্ণ নীরব হয়ে আছে। তার মুখ ঘোমটায় ঢাকা নেই, কিন্তু সে নিজের হাতে মুখ থেকে ফিসফিস করে কাঁদছে। সেই চাপা কান্নার শব্দ জোভানের কানে আসতেই তার বুকে মোচড় দিয়ে ওঠে। জোভানও ভিতরে ভিতরে কেঁদে ফেলে, কিন্তু এমন পরিস্থিতিতে সে নিজেকে দুর্বল দেখাতে চায় না, বরং সে দ্রুত নিজেকে সামলে নিয়ে পরিস্থিতিকে হালকা করার এবং আয়দার মন অন্যদিকে ঘোরানোর সিদ্ধান্ত নেয়। সে বেশ কাঠখোট্টা গলায় কথা বলে, এই মেয়ে, এইভাবে কাঁদছো কেন? এই বাসর রাতে কাঁদলে কিন্তু তোমার কপালে সত্যি সত্যি মার আছে। সব কিছু তোমার জন্যই হয়েছে। আমি কি তোমাকে বারবার বলিনি যে এখন ওখানে ঘুরতে যাব না? তুমিই তো জোর করে নিয়ে গেলে, বায়না ধরলে, আর ঠিক সেখানে গিয়ে আমরা দুজন হাতে নাতে ধরা পড়লাম। থুর, জীবনে বেটি মানুষগুলো কেন যে কখনো পুরুষ মানুষের কথা শোনে না? থুর, বায়না করলেই হলো। জোভানের এমন কঠিন আর অপ্রত্যাশিত কথা শুনে আয়দা যেন নিজের কান্না আর সামলাতে পারে না। তার চাপা কষ্ট আর রাগ একসাথে মিশে গিয়ে ভ্যাভ্যা করে কাঁদতে শুরু করে দেয়। সে হাত সরিয়ে চোখ মুছতে গেলে কান্না জলের সাথে ওর চোখের কাজল লেপটে সারা মুখ যেন একাকার হয়ে যায়। আয়দা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, আর তার সেই বিধ্বস্ত চেহারা দেখে জোভানের মুখে হাসি চলে আসে। এমন গম্ভীর লোকটাকে এমন মুহূর্তে হাসতে দেখে আয়দার কান্না হঠাৎ থেমে যায়। সে অবাক হয়ে জোভানের দিকে তাকিয়ে থাকে। জোভান হাসি থামিয়ে ঠোঁটে হালকা হাসি রেখেই বলে, তোমাকে এখন কেমন লাগছে জানো? একবারও কি আয়নাতে তাকিয়ে দেখেছো? কেমন লাগছে জানি আমি সুন্দর, সেটা তোমার বলা লাগবে না। তোমার প্রশংসার কোনো দরকার নেই আমার। তুমি তো এমন করে বিয়ে করে আমাকে অপমান করেছো। তোমাকে দেখলে মনে হচ্ছে তেঁতুল গাছের পেতনি, সে নাকি আবার সুন্দর। ছি, এটা কিছু হলো? তোমার চেহারা দেখে তাকানোই যাচ্ছে না, একদম বুঝছে যে বসে আছো।
আয়দা বিছানা থেকে সামান্য উঠে আসে, রাগে কাঁপতে কাঁপতে বলে, এই, কি বললো তুমি? আমি সুন্দর না? আমি পেতনি? তোমার কপালে সত্যি সত্যি মার আছে। আমি তোমাকে একদম ক্ষমা করবো না। তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। কথাটা বলেই আয়দা আবারও হাউমাউ করে কেঁদে ফেলে। এবার তার কান্নার শব্দ আগের থেকেও তীব্র। সে কাঁদতে কাঁদতে তার নতুন বিয়ের শাড়ির আঁচলটা মুচড়ে ধরছে। জোভান এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। সে দেখে মেয়েটা কাঁদছে আর নাক টানছে। জোভান যেন হাঁ করে দেখছে, কারণ মেয়েটাকে কাঁদতে দেখলে যে এত বেশি সুন্দর ও মায়াবী লাগবে সেটা জোভান কখনো ভাবেনি। কাঁদলেও যে মানুষকে এমন আকর্ষণীয় দেখতে লাগে তা আয়দাকে না দেখলে সোফান জীবনেও বিশ্বাস করতো না। আয়দা হঠাৎ ঝট করে তার কান্না থামিয়ে সোফানের দিকে কঠিন চোখে তাকায়। তার চোখে মুখে এখন রাগ আর অপমানের ছাপ স্পষ্ট। এই, কি দেখো অমন করে? হ্যাঁ, জীবনে কি মেয়ে মানুষ দেখোনি, নাকি পেতনিকে দেখার শখ জাগছে? আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি একটুও কথা বলবা না এখন। তুমি অনেক খারাপ। আমার সাথে তুমি ইচ্ছে করে এমন নাটক করে বিয়ে করেছো। আয়দা তার কান্না আর রাগ একসাথে মিশিয়ে দ্রুত কথা বলে যেতে থাকে, আর সোফান হাসতে থাকে মুচকি মুচকি। আয়দা বলে, আমি যে তোমার 1 বছরের সিনিয়র সেটা তুমি মানোই না। উল্টো আমাকে কথায় কথায় ধমক দিয়ে বসাই রাখো। তুমি একটা বেয়াদব, একটা ফাজিল। প্রেমের আগে ভাবতাম তুমি আমার সিনিয়র, তোমার সব কথা শোনা উচিত। ওমা, প্রেম করার পর জানতে পারলাম আমিই তোমার সিনিয়র। আর তুমি আমার সাথে এমন ভাবখানা করে রাখতে যেন তুমি কলেজের টিচার আর আমি তোমার ছাত্রী। আমাকে শেখাতে আমার দিকে এভাবে তাকিয়ে কি হাসছো? হ্যাঁ, হাসি বন্ধ করে বেয়াদব। জোভান আয়দার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আবারও হো হো করে হেসে ওঠে। তার হাসি কিছুতেই থামতে চাইছে না। ভাই, হাসছো কেন তুমি? তুমি হাসলে তোমাকে না গন্ডার সজারুর মতো দেখায়। একদম হাসবে না। চুপচাপ এই মুহূর্তে দাঁড়িয়ে থাকো। কান ধরে দাঁড়াও। তুমি আমার কথা শুনবে না? হ্যাঁ, আমি সিনিয়র। মগের মুলক নাকি এটা? এখানে এসে কান ধরে দাঁড়াবো? কানের নিচে দুটো চড় দেবো বজ্জাত মেয়ে। ওই, একবার তুমি এখানে এসে দাঁড়াও, তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখি সিনিয়র হয়ে আমার উপর কতটুকু মাতব্বরি করতে পারো। আয়দা আর এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত বিছানা থেকে উঠে আসে। কান্নার ফলে তার পুরো সাজ নষ্ট হয়ে গেছে। কান্নার ফলে তার পুরো সাজ নষ্ট হয়ে গেলেও সে রাগে টকবক করতে করতে জোভানের একেবারে সামনে দাঁড়িয়ে বলে, কি দেখাবা? দেখাও, কি এমন জিনিস আছে তোমার কাছে? জোভান মুচকি হাসি দিয়ে হাতের ইশারায় ঘরের কোণে রাখা বড় আয়নাটার দিকে ঘুরিয়ে দেয় আয়দাকে। ঘুরে একটু তাকাও, দেখতে পারবা আসলে ঘরে পেতনি এসেছে একটা। এই ঘরে এসে তোমার সব রাগ মিটিয়ে যাবে। আয়দার সাথে সাথেই ঘুরে আয়নাতে নিজেকে দেখে। কান্নার ফলে তার চোখের কাজল, টিপ আর লিপস্টিক সারা মুখে এমনভাবে লেপ্টে গেছে যে তাকে সত্যি ভয়ঙ্কর দেখাচ্ছে। সে এই দৃশ্য দেখে আবার জোরে কেঁদে ওঠে, কিন্তু এবার সে রাগের বশে কাঁদছে। ওরে, আমার চেহারার কি হলো রে? এই বজ্জাত জুনিয়রকে বিয়ে করে আমার রূপ লাবণ্য সব নষ্ট হয়ে গেল রে। কেউ আমাকে বাঁচাও, আমি আর এই চেহারা নিয়ে বাইরে কিভাবে বেরোবো? জোভান এবার হাসতে হাসতে আয়দার কাছে এগিয়ে যায়। সে আলতো করে আয়দার কাঁধে হাত রাখে। মিসেস জোভান, বিয়েটা তো আসলে আপনার বাড়াবাড়ির কারণেই হয়েছে। এখন আর নাটক করো না, না হলে সিনিয়র মানব না, থাপিয়ে সব দাঁত নড়িয়ে দিব। এত বেয়াদব কেন তুমি? একটু চুপ করে থাকো তো। কি? তুমি আমাকে মারবে? তোমার কি একটু আমার জন্য মায়া লাগবে না? তুমি এত পাষাণ কেন? আগে তো এমন ছিল না। যাও, তোমাকে কোনো আদর দেবো না। সারা জীবন রাগ করেই থাকবো তোমার উপরে। আগে চেহারাটা ধুয়ে আসো সোনা, তারপর তো অন্য কিছু। এই রূপে দেখলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। না হলে তোমাকে দেখে ভয় লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমা দেখছি। কি বললো? আমাকে দেখে ভয়? লাগবেই তো। এখন যে আমি পুরনো হয়ে গেছি না, আমাকে কি আর তোমার এখন ভালো লাগবে? তুমি তো এখন নতুন কাউকেই চাইবে। তুমি একটা বদ। জোভান এবার হাসি থামিয়ে আয়দার হাত ধরে তাকে কাছে টেনে নেয়। তারপর বলে, ওরে, আমার পাগলি বউটাকে কেউ বোঝাও। সেই তো আমার নতুন বউ। তোমার মতো সুন্দর বউ আমি জীবনেও দেখিনি। আসো যান, কাছে আসো। তোমার এই পেতনি মুখে একটা চুমু খেয়ে আটা ময়দাগুলো গালের ভিতরে নিয়ে রাখি, তাহলেই আমার পেট ভরবে।
এমন কথা শুনে আয়তা এবার সত্যি সত্যিই রেগে যায়, কিন্তু তার ঠোঁটের কোণেও এক চিলতে হাসি খেলা করে যায়। জোভান মুচকি মুচকি হাসছে। আয়তাকে রাগিয়ে দেওয়ার এই মিষ্টি খেলাটা সে বেশ উপভোগ করছে। সে বুঝতে পারছে এই অপ্রত্যাশিত বিয়ে হলেও তাদের সম্পর্ক এই খুনসুটি আর ভালোবাসার মধ্য দিয়েই আরও মজবুত হবে। সে সত্যিই চুমো খায়। এবার যাও, মুখটা ধুয়ে আসো, তারপর আমরা দুজন ঠান্ডা মাথায় কথা বলবো, ঠিক আছে আমার সিনিয়র? হুম, ঠিক আছে, কিন্তু আগে তুমি হাসা বন্ধ করো। জোভান আলতো করে মাথা নেড়ে আয়দাকে ছেড়ে দেয়। আয়দা মুখ ধোয়ার জন্য রুমের সাথে লাগোয়া বাথরুমের দিকে এগিয়ে যায়। জোভান তখন আয়নায় নিজের হাসি মুখ দেখে নেয়। জোভান এখন বাসর ঘরে বিছানায় বসে আছে। আজ দিনের বেলাতে এই আকস্মিক বিয়েটা হয়েছে, যা ছিল তাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। যদিও তাদের ভালোবাসার সম্পর্কের বিষয়টি বাড়ির সবাই জানত এবং তাদের আনুষ্ঠানিকভাবেই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সব ঝামেলা বেঁধেছে আজ দুপুরের সেই ঘটনার জন্য। রায়ান আর মৃদু দুজনে মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তারা ঠিক করে যে তারা শহরের বাইরে বেশ দূরে একটা গ্রামের দিকে নদীর পাড়ে যাবে। জায়গাটা নাকি একেবারেই নিরিবিলি, নির্জন ও অসম্ভব সুন্দর, কিন্তু দুজনের পক্ষে এত দূরে যাওয়া সম্ভব না হওয়ায় রায়ান তার চাচাতো ভাই জোভানকে ডাকে আর মৃদু ডাকে তার মামাতো বোন আয়দাকে। তারা চারজন একসাথে গাড়িতে করে সেই নতুন জায়গায় বেড়াতে আসে। সত্যিই জায়গাটা ছিল ছবির মতো সুন্দর। চারদিকে ঘন গাছপালা, কিছু ঝোপঝাড়, সামনেই নদীর শান্ত জলের পাড়। নৌকা আছে পাড়ের দিকে, ফুলের বাগানও আছে। রায়ান আর মৃদু সেই পাড়ে নেমে নদীর শীতল জলে পা ভিজিয়ে হাসাহাসি করে সময় কাটাচ্ছে। আর জোভান ও আইদা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করে জঙ্গলের দিকে, ঝোপের ভিতরে। তাদের মধ্যে খুনসুটি চলছে, হালকা হাসি ঠাট্টা। হাঁটতে হাঁটতে তারা কিছুটা ভিতরের দিকে জঙ্গলের কাছের অংশে চলে যায়। সেখানে তারা দেখতে পায় বেশ কিছু কাপল এদিক সেদিকে বসে আছে। কেউ কেউ গাছের আড়ালে, কেউ বা ঘন ঝোপের কাছে। তারা জড়াজড়ি করে বসে আছে। কেউ কেউ নিচু স্বরে কথা বলছে, আবার কেউ চুমু খাচ্ছে। কাছেই কিছু ঝোপ মাঝে মাঝে নড়ছে। সাথে আরও অনেক কিছুই চলছে, কারো জামা কাপড় ঠিক নেই। জোভান আর আয়দা এই পরিবেশ থেকে কিছুটা কৌতূহলী হয়। তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু এই অদ্ভুত দৃশ্য দেখতে দেখতে তারা আরও কিছুটা এগিয়ে যায়। ঠিক সে সময় গ্রামের কিছু লোক, যাদের মধ্যে কয়েকজন লম্বা দাড়ি টুপি পরা মুরব্বী এবং হাতে লাঠি নেওয়া কিছু যুবক আছে, তারা চিৎকার করতে করতে দৌড়ে আসে। তাদের আকস্মিক চিৎকারে ঝোপের আড়ালে থাকা কাপালেরা ভয় পেয়ে দ্রুত দৌড়ে যে যার মতো পালায়। কিন্তু জোভান আর আয়দা এই ঘটনায় হতবাক হয়ে একপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে। তারা বুঝতে পারে না কি হয়েছে, কেনই বা এই লোকগুলো এমন করছে। তক্ষুনি 5-6 জন লোক এসে ওদের দুজনকে ঘিরে ধরে। আতিক নামের একজন যুবক অত্যন্ত রুক্ষ গলায় জোভানকে উদ্দেশ্য করে বলে, আজকে আর পালানো হলো না, অবশেষে পাইছি এইটারে। এদের ধরে আগে পিটিয়ে নেব। রোজ রোজ এইখানে সে নোংরা কাজ করা, আমাদের গ্রামের পরিবেশ নষ্ট করিস। অনেকদিন পর ধরছি আজকে, পিটিয়ে আজকে সবাইকে বাজারের মাথায় দাঁড় করিয়ে রাখবো। আয়দা ভয়ে কেঁপে ওঠে। সে জোভানের হাত শক্ত করে ধরে। জোভানও ভয় পায়। সে কাঁপা গলায় নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে। মানে কি বলছেন এসব? কাকে ধরেছেন জানেন? আমরা তো এখানে আজ প্রথমবার এসেছি, কিছুই তো জানি না। আর আমাদের আটকে রেখেছেন কেন? কি করেছি আমরা? কি বলছেন সেটাও তো বুঝতে পারছি না। সেখানে থাকা সজীব নামের একজন যুবক রাগে ফুঁসতে ফুঁসতে বলে, চুপ বেয়াদব, নোংরা কাজ করে এসে এখন সাধুর মতো কথা বলিস? এমন মারবো তোদের দুজনকে যে উঠে দাঁড়াতে পারবে না। বেশি কথা বললে মেরে হাত পা ভেঙে দেব। তোদের মতো ছেলেদের জন্যই গ্রামের সর্বনাশ হচ্ছে। আয়দা বড় একটা ঢোক গেলে। সে পাশ থেকে বেশ ভীত ও অসহায় গলায় বলে, আপনারা এমন করছেন কেন? দয়া করে শুনুন, কি শুরু করেছেন আপনারা? দেখুন, আমরা এখানে আজই বেড়াতে এসেছি। আপনারা কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না, আমাদের যেতে দিন প্লিজ। ওরে বাপরে, কি সাধুর মতো কথা! সব চোর ধরা পড়ার পর তো বলে চুরি করেনি। হুজুর, এদের কি পেটাবো নাকি অন্য কিছু করব?
ঠিক এই সময় রায়ান আর মিতু নদীর পাড় থেকে গোলমালের শব্দ শুনে দৌড়ে আসে, কিন্তু গ্রামের লোকেদের হাতে লাঠি এবং তাদের রাগী চেহারা দেখে তারা বুঝতে পারে পরিস্থিতি ভয়াবহ। তাদের সাহস হয় না এগিয়ে আসার। ঘটনা অন্যদিকে গড়াচ্ছে দেখে রায়ান আর মিতু মুহূর্তেই পিছন ফিরে সেখান থেকে কেটে পড়ে। তারা জোভান আর আয়দাকে ফেলে পালিয়ে যায়। ভিড়ের মাঝে থাকা হুজুর গোছের একজন মুরব্বী এবার এগিয়ে আসে। তিনি গম্ভীরভাবে বলেন, দেখো, তোমাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে তোমরা ভদ্র ঘরের ছেলেমেয়ে, কিন্তু তোমরা এখানে কেন এসেছো এই নোংরা জায়গায়? তোমাদের লজ্জা নেই? বিয়ে শাদী করতে আসতে পারতে। গ্রামের পরিবেশে তোমাদের মতো ছেলেমেয়েদের জন্যই নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা প্রেম করবে ভালো কথা, কিন্তু ঝোপে ঝাড়ে এসে কি করছো? নোংরা কাজ করে এখন অন্য কথা বলছো? জোভান তাদের নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে, কারণ সে জানে কিছুই করেনি। দেখুন মুরব্বী, আমরা সত্যি প্রথমবার এখানে এসেছি। বিশ্বাস করুন, আমরা কেবল ভিতরে ঢুকেছি আর আপনারা দৌড়ে আসলেন। যদি আমরা খারাপ কিছু করতাম তবে কি আমরা পালাতাম না? আমরা কেন দাঁড়িয়ে থাকতাম? আপনারা ভুল বুঝছেন। আহা, এত কথা কেন? দুখা লাগিয়ে দিই, তারপর দেখবেন সব সত্য কথা বের হবে। চুপ করো, মারা ঠিক হবে না। এরা ভালো ঘরের ছেলে মেয়ে মনে হচ্ছে, মারলে পরে যদি বড় ঝামেলা হয়? তাহলে কি করব? ছেড়ে দিব নাকি? এরা আবার কালকে আসবে। ওদেরকে গ্রামে নিয়ে চলো, সবার সামনে ওদের বিয়ে দেওয়া হবে। তারপর ওরা স্বামী স্ত্রী হিসেবে যা ইচ্ছে করবে। নোংরামি করে আমাদের গ্রামের মান সম্মান নষ্ট করতে দেব না, এটাই শাস্তি। কি কি বলেন এসব? বিয়ে এভাবে? এটা কি কোনো বিচার? দেখুন, আপনারা কিন্তু যা ভাবছেন তা কিছুই হয়নি। আমরা বিয়ে করব, তবে এভাবে না। আমাদের পরিবার সব কিছু জানে। আপনারা দয়া করে আমাদের ছেড়ে দিন। চুপ! আর একটা কথা বললেই এখানে পিটিয়ে তক্তা বানাবো। দে তাড়াতাড়ি ফোন টোন যা আছে দে, না হলে কখন কারে ডাকবি, পরে আবার ঝামেলা হবে। আতিক সঙ্গে সঙ্গে জোভান আর আয়দার পকেট থেকে মোবাইল ফোনগুলো জোর করে কেড়ে নেয়। জোভান আর আয়দা যেন পাথরের মতো জমে যায়। তাদের প্রতিবাদ করার আর কোনো উপায় থাকে না। তারপর গ্রামের লোকেরা ওদের দুজনকেই জোর করে ধরে গ্রামের প্রধান বাজারের দিকে নিয়ে যায়। গ্রামের মানুষজন, বিশেষ করে যুবক যুবতীরা ওদের দুজনকে দেখছে আর হাসছে। কিছু যুবক মোবাইল ক্যামেরা বের করে ভিডিও করছে, জোরে ভিডিওতে বলছে, দেখুন বন্ধুরা, ঝোপের আড়ালে নোংরা কাজ করতে গিয়ে দুজন কর, ওদের আজ সবার সামনে বিয়ে হবে, আপনারা সবাই দেখুন। ভিড়ের মধ্যে এই কথা শুনে জোভান আর আয়দা লজ্জায় আর মাথা তুলে দাঁড়াতে পারে না। তাদের মনে হয়েছে যেন মাটিতে মিশে যায়। কেউ ওদের কথাই শুনছে না। কাউকে ফোন করবে সেই উপায়ও নেই, সব ফোন কেড়ে নেওয়া হয়েছে। এরপর গ্রামের মেইন বাজারে একটা ফাঁকা জায়গায় শত শত মানুষের সামনে ওদের বসিয়ে রাখা হয়। মানুষজন নানা রকম নোংরা কথা বলা শুরু করেছে। ওদিকে আয়দা ভয়ে অপমানে কেঁদে কেঁদে অস্থির। তার চোখে জল আর বাদ মানছে না। জোভান তখন রাগে ফুঁসছে। তার মাথায় রায়ান আর মিতুর পালানোর ঘটনা ঘুরছে। জোভান দাঁতে দাঁত চেপে আয়দাকে উদ্দেশ্য করে বলে, ওই মেয়ে, এখন কাঁদছো কেন? হ্যাঁ, এখন কেঁদে আর কি হবে? তখন তো বারবার করে বললাম যে যেতে হবে না ওদের সাথে। এত দূরে আসা যাবে না এই নির্জন জায়গায়। তুমি তো ঢ্যাং ঢ্যাং করে চলে আসলে, আমার সাথে আবার বায়নায় পরশা সাজিয়ে আসলে। দেখো, তোমার বোন আর আমার ভাই কেমন দুজন পালিয়েছে। একবার ফিরে যাই, ওদের দুটোকে যে কি করবো। সব আমার দোষ। তুমি কিছু করোনি। তুমি আমাকে সামলাতে পারতে না? আমি বাড়ি যাব। আমি তোমাদের সাথে আর এক মুহূর্ত থাকবো না। আমি এখানে থাকবো না। আর বাড়ি যেতে হবে না তোমার। চুপচাপ এখানেই বসে থাকো ফাজিল মেয়ে। এত সাহস কী করে হয় তোমার? এখন যা হয়েছে সেটা সবার আগে মানতে হবে, আর একটা কথাও বলবে না। জোভানের এমন ঝাড়ি খেয়ে আয়দা চুপ হয়ে যায়। তবে সে ফিসফিস করে কাঁদতে থাকে। চারপাশের মানুষের ভিড়, হাসি আর অপমানের এই পরিস্থিতি তাদের জীবনটাকে একদিনে বদলে দিয়েছে। জোভান জানে তাদের বাবা মা সব জানতো, কিন্তু এই অপমানের বিয়ে তারা সহজে মেনে নেবে না। রায়ান আর মিতুর উপর তার রাগ বাড়তেই থাকে। গ্রামের বাজারে জোভান আর আয়দাকে যখন মানুষের ভিড়ে বসিয়ে রাখা হয়েছে, তখন আরও কয়েকজন মুরব্বী সেখানে এসে উপস্থিত হন। পরিস্থিতি দেখে তারা আরও রেগে যান। কি ব্যাপার, তোমরা এসব চিপার ভেতরে গিয়ে নোংরা কাজ করো? তোমাদের তো সরাসরি পুলিশে দেওয়া উচিত।
এই জন্যই গ্রামের পরিবেশ নষ্ট হয়। হ্যাঁ দেন, তবুও এভাবে জোর করে বিয়ে দিন না। আমাদের পরিবার সব জানে, এটা আমাদের অপমান হচ্ছে। চুপ। যখন নোংরা কাজ করার সময় লজ্জা হয়নি, তখন এখন কিসের এত অপমান? আপনারা সবাই চলে আসুন, চলুন ওদের বিয়ে পড়িয়ে দিই। এটাই ওদের শাস্তি, এটাই মুক্তি। এরপর আর কোনো কথা বলার সুযোগ হয় না। গ্রামের কিছু লোকের হাসাহাসি আর ক্যামেরা ঝলকানির মধ্যে মুরব্বীদের নির্দেশে কাজী ডেকে এনে জোবানার আয়দার বিয়ে পড়ানো হয়। জোবানার আয়দা অসহায়ভাবে নিজেদের এই পরিণতি দেখে যায়। বিয়ে সম্পন্ন হবার পর গ্রামের লোকেরা ওদের সব জিনিসপত্র, ফোন, ব্যাগ ফেরত দেয়। অপমানের বোঝা মাথায় নিয়ে ওরা দুজন দ্রুত সেই জায়গা থেকে চলে আসে। একটু দূরে এসে জোবান প্রথমে বাড়িতে ফোন করে সব ঘটনা খুলে বলে। আয়দাও তার বাড়িতে ফোন করে পুরো বিষয়টি জানায়। দু বাড়িতেই প্রথমে মিশ্র প্রতিক্রিয়া হলেও যেহেতু তারা একে অপরকে ভালোবাসত এবং বিয়েটা সম্পন্ন হয়েছে, তাই আপাতত সবাই মেনে নেয়। এর কিছুক্ষণ পর রায়ান গাড়ি নিয়ে দ্রুত সেখানে আসে ওদের দুজনকে নিতে। রায়ানকে দেখেই জোবানের রাগ যেন বাঁধ ভেঙে যায়। শালা হারামি, তোর জন্য আজ এভাবে বিয়ে করতে হলো। তোরা দুজন পালালি কেন? তোদের জন্যই তো আমরা আজ এত অপমানিত হলাম। ভাই রাগ করিস না, তখন যে পরিস্থিতি দেখিয়েছিলাম, ওখানে থাকলে আমাদের দুজনের আবার বিয়ে করা লাগতো। কেউ আমাদের কথা বুঝতো না, মারও খেতে হতো। এমনকি বিয়ের পর এখানে আসার জন্য আমাদের পুলিশে দিতে পারতো, তাই পালিয়েছি। আপনারা বোঝাতে পারতেন, আমাদের বিপদে ফেলে রেখে চলে আসলেন। আপনাদের সাথে আমাদের আসাটাই উচিত হয়নি। তোমরা দুজনে খুব খারাপ। কেন যেন তোমাদের কথায় রাজি হয়ে আসলাম আমি। রাগ করিস না বোন, চল না, যা হবার হয়ে গেছে। বিয়ে তো সেই তোদের সাথেই হলো। বাড়িতে আমি ম্যানেজ করে নেব, বাবা মাকে আমি সব বুঝিয়ে বলবো। এরপর ওরা চারজন বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর মিতু আর বাড়ির মহিলারা মিলে আয়দাকে নতুন করে সাজায়। জোবানের বাবা জিহাদ সাহেব মন খারাপ করে থাকলেও জোবানকে দেখে আর কিছুই বলে না। এখন বাসর রাতে জোবান বিছানায় বসে আছে আর আয়দা বাথরুম থেকে মুখ ধুয়ে আসছে। তারা দুজনেই আজকের পুরো ঘটনাটা মনে করছে আর অবাক হচ্ছে। এভাবে তাদের বিয়ে হবে তা তারা কখনো কল্পনাও করেনি। কত আশা ছিল তাদের বিয়ে নিয়ে। জমকালো অনুষ্ঠান হবে, বন্ধুদের হই হুল্লোড় করবে, কিন্তু মাঝখান থেকে ধরা পড়ে বিয়ে। এটা কি মানা যায়? আয়দা বাথরুম থেকে বাহিরে আসে। জোবানকে কেমন মনমরা হয়ে আছে, অসহায় ভঙ্গিতে বসে থাকতে দেখে তার বড্ড মায়া লাগে। সে এগিয়ে এসে জোবানকে আলতো করে জড়িয়ে ধরে। নিজের পেটের সাথে জোবানের মাথাটা চেপে ধরে আয়দা তার চুলে হাত বোলাতে থাকে। জোবান চুপচাপ তার বউয়ের পেটে মুখ গুজে নিঃশ্বাস নেয়। আয়দা বলে, মন খারাপ করো না যান, যা হওয়ার হয়ে গেছে। বিয়ে তো সেই আমার সাথেই হলো, চিন্তা কিসে? সবাই যখন সব জানে তখন না হয় সবাইকে বলে আমরা একটা বড় অনুষ্ঠান করব, কি বলো? সেটাই। তবে একটা কথা, কালকে থেকে তুমি তোমার বাড়িতে থাকবে। অনুষ্ঠান না করে তোমাকে আমি আমার বাড়িতে আনবো না। এভাবে হুট করে বিয়েটা মানতে পারছি না। আবার সবার সামনে আমরা অনুষ্ঠান করে বিয়ে করব। এই অপমানের বিয়ে আমি মানব না। আচ্ছা বাবা, তাই হবে। তবে মা বাবা কী যে করছে কে জানে, তারা তো খুব আঘাত পেয়েছে হয়তো। রায়ান ভাই বলল তারা টেনশন করছে না, সব ঠিক আছে। তারা এখন শুধু অপেক্ষা করছেন কখন আমাদের দুজনকে তারা ভালোভাবে বরণ করে নেবে। তোমার বাড়ি থেকে কেউ আসে কি? না, তোমার বাবা রায়ান ভাইকে বলেছে এখনই যেন কেউ না আসে, কাল সকালে নাকি ওরা আসবে। জোবান আর আয়দা দুজনেই দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আয়দা আলতো করে জোবানের গালে একটা চুমু দেয়। তাদের বিয়ের আগে 2 বছরের সম্পর্ক। তাদের পরিচয় হয়েছিল রায়ান আর মিতুর বিয়েতে। আয়দা এবার জোবানের পাশে বসে। জোবানের কাঁধে মাথা রেখে সে বলে, জোবান, মনে আছে আমার সাথে তোমার প্রেম শুরু হওয়ার ব্যাপারটা? তুমি কত গম্ভীর ছিলে, আমার সাথে কিভাবে কথা বলতে মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। প্রথম দিন মেয়ে দেখতে গিয়ে আমি কেমন ছিলাম তুমিই তো বলেছিলে। তোমার ওই দিনের হাসিটা এখন আমার মনে আছে। তুমি কেন যেন টিচারের মতো আমাকে উপদেশ দিতে, আমাদেরকে তাকিয়ে কখনো হাসতেই না, মনে হতো যেন আমার সিনিয়র। আর তুমি তখন আমার সাথে কেমন ফাজলামি করতে, বারবার আমার সামনে এসে দাঁড়াতে, আমার মনোযোগ নষ্ট করতে। আমি তো ফাজিল না, তুমিই তো বললে
আমি তো তোমার সিনিয়র ফাজিল। সোফান আর আইতা দুজনেই মুচকি মুচকি হাসছে। তারা দুজনেই একে অপরের উষ্ণতা অনুভব করছে এবং সেই পুরনো ভালো দিনগুলোর কথা ভাবতে থাকে। তাদের এই আকস্মিক বিয়ে হয়তো অপমান নিয়ে এসেছে, কিন্তু এই মুহূর্তে দুজনের গভীর ভালোবাসা সেই সব অপমানকে ভুলিয়ে দিতে সাহায্য করছে। তারা এখন এক নতুন শুরুর স্বপ্ন দেখছে। আইতার বান্ধবী মানে তার মামাতো বোন মিতুর বিয়ের কথা চলছে বাড়িতে, তাই বাড়িতে উৎসবের আমেজ। সেই আনন্দে আইতা হাত ভরে মেহেদি দিয়েছে। গাঢ় মেহেদিগুলো শুকানোর জন্য সে হাতগুলো আলগা করে সাবধানে বসে আছে, কিন্তু এই গরমে তার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। তার খুব পানি তেষ্টা পেয়েছে। কোনো মতে লেহেঙ্গাটা নিয়ে সে সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামলো, কিন্তু ওমা, এ কি, কই কেউই তো নেই। এত বড় বাড়িটা এখন কেমন যেন নীরব। আয়দা মনে মনে ভাবে হয়তো সবাই রান্নাঘরে বা উঠানে গেছে। কিচেনে গিয়ে সে দেখে কেউ একজন ফ্রিজ খুলে কিছু একটা খুলছে। আয়দার নুপুরের মৃদু আওয়াজ পেয়ে লোকটি ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এই ব্যক্তি আর কেউ নয়, মিতুর হবু বর রায়ানের চাচাতো ভাই সোফান। আয়দার কাছে সে বিহাই সাহেব হিসেবেই পরিচিত। এই লোকটা সব সময় একটা সিরিয়াস মেজাজেই থাকে। আয়দা যতবার তাকে দেখেছে একবারও তাকে দাঁত কেলিয়ে হাসতে দেখেনি। যেদিন মিতুকে পাত্রপক্ষ দেখতে এসেছিল সেদিনও সোফান এসেছিল। তখন সে চোখে মুখে গম্ভীর ভাব নিয়ে কিছু সময় আয়দার দিকে তাকিয়েছিল, কিন্তু আয়দা যখন তা দেখে নিজের দাঁত কেলিয়ে বড় একটা হাসি দেয়, সে সাথে সাথেই চোখ ফিরিয়ে নেয়। সোফানের এমন ভাব দেখে আয়দার সেদিন হাসি থামেনি। আয়দা এখন সোফানকে দেখে কিছুটা রসিকতার ছলেই জিজ্ঞেস করে, কি গো বিয়াই সাহেব, ফ্রিজ থেকে কি চুরি করছেন? কিছু লুকিয়ে খাচ্ছেন নাকি? আপনাকে দেখে তো চোর বলেই মনে হচ্ছে না। সোফান যেন রাগে থতমত খেয়ে যায়। সে দ্রুত ফ্রিজটা লাগিয়ে দিয়ে গভীর গলায় আয়দাকে বলে, হোয়াট লনসেন্স, কি চুরি করছে? মানে আমাকে চোর লাগছে কোন দিক থেকে? হ্যাঁ, গরমের দিন তাই। আয়দা তাকে থামিয়ে দ্রুত বলে, ও আচ্ছা, তাহলে আমার মতো ফ্রিজ থেকে ঠান্ডা হাওয়া খাচ্ছেন? আমি ভেবেছিলাম বুঝি ফ্রিজে কোনো গোপন কিছু খুঁজছেন, যদি তেমন কিছুও নেই। কথাটা আয়দা মজা করে বললেও জোভান আরও বেশি গভীর হয়ে যায়। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। সে রুক্ষ গলায় বলে, তোমার মতো ইডিয়েটের দ্বারা এটাই সম্ভব। আর তুমি কে? তোমাকে এই বাড়িতে আগে দেখিনি নাকি তুমি চুরি করতে আসো? আমাকে দেখে এখন নতুন গল্প বানাচ্ছ নাকি? হ্যাঁ, আয়দা জোভানের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে চ্যালেঞ্জের ভঙ্গিতে এক ভ্রু নাচিয়ে বলে, মিস্টার, কাকে কি বলেন? আমি আপনার ভাবির মামাতো বোন, আপনার ভাবি মিতুর বেস্ট ফ্রেন্ড। এখন চিনতে পারছেন তো? আইসা আমাকে চোর। জোভান পুরোপুরি উদাসীনতায় ভান করে, যেন আয়দার এমন পরিচয় তার কাছে কিছুই না। সে বলে, হোয়াট এভার, তাতে আপনার কি আসে যায়? তবে চোর না কনফার্ম হলাম, দেখতে যদিও সেই দলের মতো মনে হচ্ছে। কথাটা বলেই জোভান ফ্রিজ থেকে পানির বোতলটা বের করে। আয়দার অসহায়ত্বের দিকে তার যেন কোনো খেয়ালই নেই। সে গ্লাসে পানি ঢেলে সে পুরো গ্লাসটা 3 বারে ঢকঢক করে খেয়ে নেয়। আয়দা অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার গলা শুকিয়ে যাচ্ছে, আর এই লোক তার সামনেই পুরো পানিটা শেষ করে দিল, সাথে মজাও নিল, পায়ে পাড়া দিয়ে ঝগড়াও করলো। জোভান তার দিকে কিছু সময় গম্ভীরভাবে তাকিয়ে থেকে বলে, কি হয়েছে, পানি খাবে? আয়দা মিনতি ভরে চোখে মাথা নাড়াই। জোভান অবিশ্বাস্য রকম শীতল কণ্ঠে বলে, নিজে নিয়ে খাও। কথাটা বলেই ব্যাটা বোতলটা ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজটা লাগিয়ে কোনো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে সেখান থেকে চলে যায়। জোভানের এই আচরণে আয়দা যেন রাগে ফুঁসতে থাকে। সে মনে মনে জোভানকে গাল দিতে থাকে, ফাজিল নর্দমার কিরা, ফাউল ফাউল অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমার কি কম অ্যাটিটিউড আছে? এই দিন দিন না আমারও দিন আসবে। তখন তোমার সব অ্যাটিটিউড আমি ভাঙব। এই মুহূর্তে আয়দার মন সেই প্রথম দিনের স্মৃতিতে ডুবে যায়। সেদিন ছিল পাত্রপক্ষ মিতুকে দেখতে আসার দিন। কলেজ থেকে ফিরে আয়দা দেখে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। মাথা ব্যথায় আয়দা যেন পাগল হয়ে যাচ্ছিল, কারণ এত বড় আয়োজন আগে থেকে তাকে কেউ জানায়নি।
এত মানুষ দেখে আয়দা অবাক। আত্মীয় স্বজনের ভিড়েও একটা লোককে সে চিনতে পারে না। তাই নিজের মনের কৌতূহল দূর করতে সে সরাসরি তার বড় মা মানে আয়দার বড় চাচিকে জিজ্ঞেস করে। বড় মা, ওনারা কারা? এত লোক কেন? কোনো উৎসব হচ্ছে নাকি? কোথা থেকে আসছে তারা? সবার সামনে আয়দার এমন সরাসরি প্রশ্ন শুনে তার মা রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। উপরে আসতে বলে, কিন্তু বড় মা ফিসফিস করে বলেন, মৃত্যুকে দেখতে এসেছে তারা, পাত্রপক্ষর লোক। তো দেখুক, আমার কি তাতে? দেখতে তো আসবেই, ভালো লাগলে বিয়ে হবে। তবে আমি কিছুই জানি না, কেন আমাকে কেউ পাত্তাও দিল না? হঠাৎ করে আয়দার চোখ যায় একটা ছেলের দিকে। এই ছেলেটি মানে জোভান আয়দার দিকেই তাকিয়ে আছে, তাও গম্ভীর দৃষ্টিতে। আয়দা তখন যেন তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। নিজের দাঁত গেলিয়ে একটা বিশাল হাসি দেয়, আর সেই হাসি দেখে ছেলেটি সাথে সাথেই চোখ ফিরিয়ে নেয়। এই মহান গম্ভীর ব্যক্তি আর কেউ না, সেই জোভান বাবুই ছিল। আয়দা তো ভেবেছিল তার এই অদ্ভুত কাণ্ডের জন্য মনে হয় মৃত্যুর বিয়েটাই ভেঙে যাবে, কিন্তু না, তা হয়নি। আলহামদুলিল্লাহ, তারা মিতু আবুকে অনেক পছন্দ করে। জোভানের সেই গম্ভীর মুখ আর আয়দার হাসির বিনিময়ে সেই দিনের একটা মজার স্মৃতি হয়েই থাকে। হঠাৎ করে পানি ঢালার শব্দে আয়দার ভাবনার সুতো ছিঁড়ে যায়। সে বাস্তবে ফিরে আসে, দেখে জোভানি গ্লাসে পানি ঢালছে। বোধহয় নিজের জন্য আবারও পানি নিতে এসেছে। জোভান গ্লাসে পানি নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে আয়দার হাতে মেহেদি। সে ঘুরে দাঁড়ায়, আয়দার দিকে পানির গ্লাস বাড়ালো। আয়দা আশ্চর্য হয়, খুশিও হয়। অ সো কিউট, আপনি অনেক ভালো। আপনার মধ্যে তাহলে মানবতাও আছে। আমাকে পানি দিতে এসেছেন? কথাটা বলার পরই সোফান গ্লাসের পানিটা নিয়ে আয়দার মুখের কাছে ধরে, কারণ তার হাত মেহেদির জন্য অচল। আয়দার সামান্য একটু খাওয়ার পরই পানিটা যেন তার তালুতে উঠে যায়, আর না চাইতেও প্রবল বেগে পানি ছিটকে গিয়ে পড়ে সোফানের মুখে এবং তার শার্টে। আয়দা যেন শেষ, তার মাথায় বাজ পড়ে। এখন মিতু আপুর বিয়ে হবে না, তার 40 হবে। সে ভয়ে কুকুরে যায়। জোভান রেগে মেগে যেন বম হয়ে আয়দার দিকে তাকিয়ে আছে। সে যেন এক্ষুনি বিস্ফোরণ ঘটাবে। আয়দা ভয়ে কিছু না ভেবেই একটা দৌড় দেয়, কিন্তু জোভান দ্রুত তার হাত ধরে ফেলে। আয়দা ভয়ে জোরে চিৎকার দিয়ে বলে, আমার মেহেদি, আমার হাতে মেহেদি, ওরে আমার মেহেদি সব নষ্ট হয়ে গেল রে। জোভান তার আরেক হাত দিয়ে আয়দার মুখ চেপে ধরে। আয়দার হাত ধরে তাকে টেবিলের সাথে প্রায় লাগিয়ে দেয়। আয়দার হাত যেন বুকের খাঁচার মধ্যে লাফালাফি করছে। সে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। তারপর আস্তে আস্তে যখন চোখ খোলে, দেখে জোভান তার দিকে কিছু সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে তীব্র রাগ নাকি অন্য কিছু আয়দা বুঝতে পারে না। এরপর জোভান কোনো কথা না বলেই তাকে ছেড়ে দিয়ে দ্রুত চলে যায়। আয়দার মনে হয় এই লোকের নিশ্চিত মাথায় সমস্যা আছে, কিন্তু তার হাতে দেওয়া মেহেদির দিকে চোখ যেতেই সে কান্নায় ভেঙে পড়ার জোগাড় হয়। তার সুন্দর ডিজাইনটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এক প্রকার তার কান্নায় আসছে, কষ্ট তার বুকটা ফেটে যাচ্ছে। কি আর করার, তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে সে মেহেদিটা ধুয়ে ফেলে। দেখে বেশ ভালোই রং হয়েছে, কিন্তু অনেক জায়গার ডিজাইন নষ্ট হয়ে যাওয়ায় দেখতে খারাপ লাগছে। কষ্ট আর রাগ নিয়ে সে বিছানায় বসে। হঠাৎই তার রুমে কেউ নক করে। আয়দা দ্রুত দরজা খুলে দেখে তার চাচাতো ভাই নীল দাঁড়িয়ে আছে। তাকে আয়দা ম্যাগি বলে ডাকে, কারণ তার মাথার চুলগুলো কোঁকড়ানো। সে আয়দার থেকে 5 বছরের বড়, কিন্তু আয়দা তাকে তুই বলেই ডাকে। এই কি হয়েছে? নিচের থেকে এমন দৌড়ে আসলি কেন? জোয়ানের সাথে কি কি হলো? ওর শার্টে পানি দেখলাম, ওর গায়ে পানি মেরেছিস নাকি? ও কি তোকে কিছু বলেছে? আয়দা বড় একটা নিঃশ্বাস ফেলে তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কি না করেনি ওই বাচ্চা ছেলে? তোমাকেই বলছি, শোনো, এই ফাজিল বিআইয়ের কীর্তি বেটা আমার মেয়েটি সব নষ্ট করে দিয়েছে। বুঝেছি। নীলের হাসি দেখে আয়দা আরও রেগে যায়। নীল আয়দার চাচাতো ভাই। সে বলে, বাদ দে, ওই ডান্স করবি না? মিতু আপুর হলুদের অনুষ্ঠান চলছে আর তুই এখানে একা একা বসে মেহেন্দি নিয়ে পড়ে আছিস। তোর তো স্টেজে থাকার কথা। আমি তো ভুলেই গিয়েছিলাম।
যে তুই এখনো এই ঘরে আছিস? চল নিচে চল, দেরি করিস না। আয়দা উত্তেজিত হয়ে পড়ে, নীলের কোকড়া চুল টেনে বলে, হারামি, আগে বলিস নাকি? আমি তো নিচে নামতেই পারছিলাম না, হাতে মেহেদি, আর এই গরম, পানি পিপাসার জন্য নিচে নামি, আর তখনই বরটার সাথে দেখা। আয়দার সাথে সাথেই নীলের হাত ধরে দোতলার রুম থেকে বিদ্যুৎ গতিতে দৌড়ে নিচে নামে। উঠানে তৈরি করা হয়েছে ঝলমলে স্টেজ। গানে তখন চলছে তুমুল হল্লোড়। আয়দা আর নীল একরকম জোর করেই ভিড় ঠেলে স্টেজে উঠে যায়। তখন গানের তালে তালে আরও অনেকেই নাচে। আয়দা যেন জোফানের প্রতি তার সব রাগ কষ্ট ভুলে গিয়ে গানে ধুমিয়ে ডান্স করে। তার লেহেঙ্গার ঘূর্ণন আর হাতের মেহেদি সবার নজর কাড়ে। তার প্রাণবন্ত নাচ দেখে সবাই মুগ্ধ হয় এবং করতালির শব্দে চারদিক মুখরিত হয়ে ওঠে। হলুদের এই সন্ধ্যাটা যেন আয়দার নাচে আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। ডান্স করে আয়দা বেশ ক্লান্ত, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে হাঁপাতে থাকে। কি যে গরম লাগছে তার, সেটা বলে বোঝানো যাবে না। শরীর যেন উত্তপ্ত হয়ে উঠেছে। সে গিয়ে অনুষ্ঠানের একপাশে রাখা একটা চেয়ারে ধপ করে বসে পড়ে। ঠিক তখনই তার মা এসে তার পাশে বসতে বসতে চিন্তিত মুখে বলে, কি রে, কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? শরীর খারাপ লাগছে? মাথা ঘোরাচ্ছে নাকি? আয়দা যেন তখনও পানির তেষ্টায় কথা বলতে পারছে না। সে এখনও সেই তৃষ্ণা নিয়ে আছে। জোবানের জন্য কিচেনেও পানি খেতে পারেনি, আর এখন লাফালাফি করে তার প্রাণ পাখি যেন খাঁচা ছেড়ে উড়াল দেওয়ার অবস্থা। সে ক্লান্ত গলায় আম্মুকে বলে, পানি, মা, পানি খাবো, একটু ঠান্ডা পানি লাগবে। কথাটা বলেই সে নিজেই চেয়ার থেকে উঠে বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। বাহিরের উঠানে পানীয়ের ব্যবস্থা নেই তা না, আসলে সেখানে শুধু কার্বোনেটেড ড্রিঙ্কস, কোক, পেপসি রাখা, আর সেগুলো খেলে এই গরমে আয়দার বমি বমি লাগে। সে ভাবে আর নিচে যাবে না, সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। আয়দা সোজা তার রুমে চলে যায়। সে দ্রুত লেহেঙ্গাটা পরিবর্তন করে একটা আরামদায়ক টি শার্ট আর ট্রাউজার পরে নেয় এবং মুখটা ধুয়ে আসে। ঠান্ডা জলে মুখ ধোয়ার পর সে যেন স্বস্তির শ্বাস ফেলে। এখন শান্তি। শরীর যেন অনেকটাই হালকা লাগছে। আজকে সারাদিন আয়দা অনেক উপভোগ করেছে। সবার সাথে হাসি ঠাট্টা, দুষ্টামি আর নাচ নিয়ে মেতে থেকেছে। কিন্তু এই আনন্দের মাঝেও একটা কথা তার মনে কাটার মতো বিঁধছে, আর সেটা হলো মিতু আপু তাদেরকে ছেড়ে চলে যাবে। মিতু আর আয়দার মধ্যেকার বন্ধন অত্যন্ত গভীর। কত স্মৃতি, কত দুষ্টামি তাদের। এত স্মৃতি রেখে সে তাদের কাটিয়ে চলে যাবে। কিন্তু আয়দা নিজেকে সান্ত্বনা দেয়, প্যারা নেই। যখন ইচ্ছে হবে তখন রায়ান ভাইয়ের বাড়িতে গিয়ে মিতু আপুকে দেখে আসবে। হঠাৎই আয়দার মনে পড়ে যে সে ফেসবুকে হলুদের কোনো ছবি আপলোড দেয়নি। তাড়াতাড়ি সে ফোন হাতে নেয়, দ্রুত লগ ইন করে ফেসবুকে ঢোকে। সে হলুদের সুন্দর সুন্দর 2টা ছবি বাছাই করে পোস্ট করে। ক্যাপশন দেয়, ও আমার কি কিউট আপুর হলুদের সন্ধ্যা। আর সাথে সাথেই পোস্ট, সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট আর নোটিফিকেশান আসা শুরু হয়। এখন আয়দা একটু ঘুমোবে, তার ভীষণ ঘুম পাচ্ছে। সারাদিন কম খাটাখাটুনি হয়নি, কিন্তু ঘুমের আগে তার 1 কাপ গরম কফি চাই। সে আবারও নিচে কিচেনে যায়, সেখান থেকে 1 কাপ কফি নিয়ে আসে। ধোয়া ওঠা গরম কফির মগটা হাতে নিয়ে সে ব্যালকানিতে দাঁড়ায়। কফির সুবাসে তার মনটা কিছুটা শান্ত হয়। তার দৃষ্টি তখন নিজের রুমের দিকে যায়। দেখে মনে হয় না এটা কোনো মেয়ের রুম। জুয়েলারি আর কাপড়ের সমাহার, মেঝেতে যেন সব ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছে যেন ধোবাঘাট। যাকে কফিটা গরম গরম শেষ করে আয়দা ঘর গুছিয়ে নেয়। জামা কাপড় আর গয়নাগুলো সব গুছিয়ে রাখার পর সে ফ্রেশ অনুভব করে। যেই না লাইটটা অফ করে সে ঘুমোতে যাবে, তখনই তার বাচ্চা তার ফোনটা কান্না করে ওঠে। স্ক্রিনে দেখে আননোন নাম্বার। প্রথমবার সে রিসিভ করলো না। এত রাতে কার সঙ্গে ফাও প্যাচাল করার সময় নেই তার। তখনই আবারও সেই একই নাম্বার থেকে কল আসে। এবার আয়দা ভাবে হয়তো তার কোনো বান্ধবী হবে। এমন উৎসবের সময় হয়তো কারোর নাম্বার সেভ করা হয়নি, অথবা কেউ জরুরি কথা বলার জন্য কল করেছে। তাই আয়দা আর দেরি না করে রিসিভ করে।
আয়দা ফোনটা রিসিভ করে। তার মেজাজ এমনিতেই খারাপ। সে দ্রুত বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে? ওপাশ থেকে কোনো রেসপন্স আসে না, শুধু নিস্তব্ধতা। আয়দা কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সে আবারও নিজেকে সামলে নিয়ে কিছুটা জোর দিয়েই বলে, কিন্তু এবারও ফোনের ওপাশ থেকে কোনো রকম আওয়াজ নেই, যেন কেউ নীরবতা উপভোগ করছে। মুহূর্তেই আয়দার মেজাজটা খারাপ হয়ে যায়। এত রাতে ফোন করেছে কে? কোনো তামাশা করতে? যত সব ফালতু লোক। তার ঘুমের 12টা বাজানোর জন্য এত বড় সাহস কার হয়েছে? আয়দা চরম বিরক্তি নিয়ে ফোনটা কেটে দেয়। ফোনটা ছুঁড়ে ফেলে। সে বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়ার ব্যর্থ চেষ্টা করে। সকালবেলা বড় চাচি এসে আয়দাকে ঘুম থেকে ওঠান। আয়দা হাই তুলতে তুলতে আলস্য নিয়ে উঠে বসে। বড় চাচি বলেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, নাস্তাটা করে নে। আজ মিতুর বিয়ে, জানিস তো কত কাজ বাকি। আর কিন্তু বলতে পারবো না কিছু, জলদি আয়। আয়দা ব্রাশটা হাতে নিয়ে ছাদের দিকে চলে যায়। সে দেখতে চায় বিয়ের কাজ কতদূর এগিয়েছে। মিতুর মা বাবা নেই, তাই সে ছোটবেলা থেকেই তাদের সাথেই থাকে। সবাই তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। আর মিতু যে বিয়েটা হচ্ছে, সেটা হচ্ছে রায়ানের বিশাল বাংলো বাড়িতে। আয়দা ছাদে গিয়ে দেখে জোভান কিছু শ্রমিকদের নিয়ে দাঁড়িয়ে আছে এবং তীব্রভাবে বকাঝকা করছে। তার কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। তার কথার মাধ্যমেই আয়দা বুঝতে পারে যে তারা ডেকোরেশনের জন্য যে গোলাপ ফুল আনতে বলেছিল তা পরিমাণে কম নিয়ে এসেছে। জোভান তাদের উপর চড়া সুরে ধমকাচ্ছে। আয়দা নিজেকে আর ধরে রাখতে পারে না। সে তাদের কাছে গিয়ে সহজভাবে বলে, সমস্যা কি? সামান্য ভুল তো হতেই পারে, এত রাগ করার কি আছে? আপনার আরেকটু ফুল নিয়ে আসবেন, তাতে কি এমন ক্ষতি হবে? দরকার হলে আবার যাবেন, জানে খুনি। জোভান যেন আইসার কথায় আরও 10 গুণ রেগে যায়। সে মাথা থেকে পা পর্যন্ত আয়দাকে ভালো করে দেখে নেয়। আয়দার পরনে তখনও টি শার্ট আর ট্রাউজার, মাথায় ওড়না নেই। জোভানের মুখ দেখে মনে হয় সে যেন এক্ষুনি বিস্ফোরিত হবে। সে সাথে সাথে আয়দার হাত ধরে টেনে নিচে নামতে শুরু করে। আয়দা হতভম্ব। আরে আরে, কি হচ্ছে এসব? জোভান কোনো কথা না বলেই তাকে টেনে তার রুমের দিকে নিয়ে যাচ্ছে। তার হাতের বাঁধন এতই শক্ত যে আয়দার হাতে ব্যথা লাগছে। জোভান আয়দাকে সোজা তার রুমে নিয়ে আসে এবং দরজাটা সশব্দে আটকে দেয়। এরপর সে আয়দাকে একেবারে দরজার সাথে চেপে ধরে। জোভানের এই আকস্মিক আক্রমণাত্মক আচরণে আয়দা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তার চোখ দুটো ভয়ে বড় হয়ে যায়। জোভান তীব্র রাগী গলায় আয়দার চোখে চোখ রেখে বলে, ওড়না কই তোমার? তুমি কি বাচ্চা? এইরকম একটা বিয়ে বাড়িতে যেখানে বাইরে এত মানুষ আসে, সেখানে এভাবে ওড়না ছাড়া ঘুরে বেড়াবে কেন? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সবাইকে কি সব দেখানোর ইচ্ছে আছে? বেয়াদব মেয়ে, ইচ্ছে করছে থাপড়ে। জোভান এমন করে আয়দার দিকে তাকিয়ে আছে যেন সে এখনই তাকে জীবন্ত গিলে ফেলবে। আর সে আয়দাকে এত জোরে চেপে ধরেছে যে আয়দার দম বন্ধ হয়ে আসছে। সে নড়তে পারছে না। ঠিক তখনই দরজায় বড় মা আবারও নক করে। বাইরে থেকে বলে, কি রে আয়দার মা, তোর হলো? তাড়াতাড়ি নাস্তাটা করবি আয়। কেন এত দেরি করছিস? আয়দার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে অনেক কষ্টে নিজেকে শান্ত করে নরম স্বর করে বলে, তো তুমি যাও, আমি আসছি, আমার একটু কাজ আছে, আসছি আমি। জোভান ঠিক আগের মতোই আয়দার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে কোনো পরিবর্তন নেই, বরং তার দৃষ্টি আরও কঠিন হয়ে ওঠে। বড় মা গিয়ে বলে, তোর গলার আওয়াজ এমন কেন? তুই ঠিক আছিস তো? কোনো সমস্যা হয়েছে নাকি? দরজাটা বন্ধ কেন? কি রে, কথা বলছিস না কেন? আয়দা আপ্রাণ চেষ্টা করে স্বাভাবিক হতে, কিন্তু পারে না। যতটা সম্ভব নিজেকে সামলে বলে, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। তুমি যাও তো, আমার কোনো সমস্যা হয়নি। আমি এক্ষুনি আসছি, তুমি নিচে যাও। বড় মা আয়দাকে তাড়াতাড়ি যেতে বলে চলে যায়। জোভান এবার ঠোঁটে বাঁকা হাসি টেনে আয়দাকে আরও বেশি ভয় দেখিয়ে বলে, তুমি চাইলে তো বলতে পারতে তোমার বড় মাকে যে আমি আছি। বলতে পারতে তোমার বিআই সাহেব তোমাকে একা করে আটকে রেখেছে, বাঁচার সুযোগ ছিল না তোমার। মিথ্যা বললে না কেন? দেখুন, আমার একদম ভালো লাগছে না, ছাড়ুন আমাকে। আর আপনি ছেলে, আমি মেয়ে, দুজনকে এইভাবে একা এক রুমে থাকাটা মানুষ ভালো চোখে দেখবে না। আপনি কি করছেন এসব? সরে যান,
আপনার গায়ে এত শক্তি, এভাবে চেপে ধরলে নড়তে পারবো? জোবান এবার আয়দার হাত ছেড়ে দেয়, কিন্তু সাথে সাথেই তার গাল চেপে ধরে। তার আঙুলগুলো আয়দার গালের হাড়ে চাপ সৃষ্টি করছে। লোকে কি ভাববে যদি সেই চিন্তাটা তোমার তোমার মাথায় থাকতো, তবে তুমি এভাবে ওড়না ছাড়া বাইরে বের হতে না। তোমার নিজেকেই বোঝার দরকার ছিল। নেক্সট টাইম এমন কিছু হলে আমি সত্যি বলছি তোমাকে জানে মেরে ফেলবো। মনে থাকে যেন এই বাড়িতে আমার কথা মতোই চলতে হবে। বুঝেছো কি বলেছি? নেক্সট টাইম মনে রেখো। কথাগুলো বলেই সোফান আয়দাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে দরজা খুলে আশেপাশে দেখে দ্রুত পাশে সেখান থেকে চলে যায়। যাক, কেউ নেই এখানে। জোবানের এই ব্যবহার আয়দার মোটে ভালো লাগেনি। সে অপমানে চুপসে যায়, কিন্তু সে এটাও জানে যে ওনা না পড়ে বাইরে বের হওয়াটা তারও ভুল ছিল। মনটা নিমেষেই খারাপ হয়ে যায়। সে ফ্রেশ হয়ে ওনা নিয়ে বের হয়। নিচে গিয়ে আয়দা খেতে বসে। ঠিক তখনই তার পাশে এসে বসে সোফান। তার এই অপ্রত্যাশিত উপস্থিতি আয়দার মোটেও ভালো লাগে না। তার মেজাজ আরও খারাপ হয়ে যায়। কোনো মতে আয়দা এক গ্লাস জুস মুখে দিয়ে যেই না উঠতে যাবে, তখনই সোফান তার দিকে এমনভাবে তাকায় যেন সে ব্রেকফাস্ট না, বরং এখন আয়দাকে গিলে খাবে। সোফানের চোখে যেন নীরব হুমকি। আয়দা ভয়ে কোনো মতে একটা শুকনো ঢোক গিলে আবারও খেতে বসলো। সোফানের উপস্থিতিতে সে সামান্য পরিমাণও খেতে পারে না। খাওয়া দাওয়া শেষ করে আয়দা তার রুমে আসে। দুপুর গড়িয়ে এলো, তাই গোসল করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ওয়াশরুমে গিয়ে দেখে পানি আসছে না। আয়দা মনে মনে রেগে যায়। সে একা বিড়বিড় করে বলে, উফ, এ কোথায় বিয়ে দিচ্ছে আমার বোনকে? দিব না নিজের বোনকে এমন বাড়ি দিবি। পানিও আসে না। পানি আসছে না বলে এখন সে কি করবে? তাই জামা কাপড় নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে পড়ে অন্য কোনো বাথরুমে পানি আছে কিনা দেখতে যাই। সামনে যেতেই মিতুর ননদের সাথে দেখা। ননদের নাম রিদি। রিদি আয়দাকে দেখে বলে, আয়দা আপু? এই নামটাই ডাকায় আয়দা একটু অবাক হলো। রিদি তাকে সাধারণত নাম ধরেই ডাকে। রিদি বলে, এভাবে জামা কাপড় নিয়ে ঘুরছো কেন? কি হয়েছে? আর বলো না, আমার বাথরুমে পানি আসছে না। এখন আমি কি করব? তাই বলে বের হলাম অন্য কোনো বাথরুমে পানি আছে কিনা সেটা দেখতে। ও, এই ব্যাপার। কোনো সমস্যা নেই, আমার রুমে যাও। সোজা গিয়ে ঠিক 3 নাম্বার রুমটা। আমার বাথরুমে পানি আছে, যাও গোসল করে নাও। আর কাউকে ডিস্টার্ব করার দরকার নেই, সোজা চলে যাও সেই দিকে। আয়দা রিদিকে ধন্যবাদ জানিয়ে খুশি মনে সেই 3 নাম্বার রুমের দিকে এগিয়ে যায়। জোবানের শাসনের পর রিদির এই আন্তরিকতা তাকে কিছুটা স্বস্তি দিয়েছে। আয়দা বাথরুমের দরজা খুলবে, তখনই ভিতর থেকে দরজাটা খুলে যায়। আর আয়দা টাল সামলাতে না পেরে কারো বুকের উপর এসে পড়ে। সে আর কেউ না, জোবান। জোবানের হাত তখন ট্যাপে লেগে ঝর্ণা চালু হয়ে যায়। তখনই দুজনে একসাথে ভিজে লেপ্টে থাকে। জোবান বলে, তুমি এখানে কেন? আমার বাথরুমে পানি নেই, তাই এসেছি। আপনি এখানে কেন? আমারও সেম। আচ্ছা, গোসল শেষ করো তুমি। কথাটা বলেই সে চলে যায় সেখান থেকে। আর আয়দা বোকার মতো তাকিয়ে থাকে। আয়দা তার জমকালো সাজে দ্রুত গতিতে নিচে নামতে গিয়ে বাগানের ফটকের কাছে হঠাৎ থমকে যায়। তার ইচ্ছে বাগানে গিয়ে কিছু সুন্দর ছবি তুলবে। যেই না সে বাগান বাড়ির দিকে একটা দৌড় দিয়েছে, ঠিক তখনই সামনে চলে আসে একজন লোক। লোকটির হাতে ছিল লাল গোলাপের পাপড়ি ভর্তি একটা বড় ডালা। বিয়ের অনুষ্ঠানের জন্য এই পাপড়িগুলো কাজে লাগবে। আয়দার প্রচণ্ড ধাক্কা লাগার ফলে বেচারার হাত থেকে গোলাপ ফুলের ডালাটা সশব্দে নিচে পড়ে যায়, আর পাপড়িগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। লোকটির আকস্মিক ধাক্কায় ভারসাম্য হারিয়ে আয়দা নিজেও পা পিছলে পড়ে যেতে থাকে। ঠিক তখনই কেউ বিদ্যুতের বেগে এসে তাকে ধরে ফেলে। আয়দা যেন অনুভব করে একটা বলিষ্ঠ বাহু তাকে হিরো স্টাইলে এসে ধরে রেখেছে। আয়দা চোখ বন্ধ করে ফেলেছিল। যখন সে চোখ খোলে, দেখে তার সামনে দাঁড়িয়ে আছে জোভান। আয়দাকে ধরে রাখার জন্য জোভান নিজের একটা হাত দিয়ে তার পিঠ এবং অন্য হাত দিয়ে তার কোমরের কাছে ধরেছে। তাদের দুজনের মধ্যে তখন মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আয়দার হৃদস্পন্দন বেড়ে যায়। সেই ভিজে যাওয়া বাথরুমের ঘটনার রেশ যেন আবার ফিরে আসে। জোভান স্থির দৃষ্টিতে আয়দার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলে, এটা কি করছো তুমি? এত সেজেছো আর এমন পাগলের মতো দৌড়াচ্ছ কেন? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সব কি নষ্ট করতে এদিক ওদিক দৌড়াও?
আয়দার দম বন্ধ হয়ে আসছে যেন। সে কোনো রকমে বলে, আপনি আপনি আমাকে ধরুন, আমার মাথা ঘুরছে, পড়ে গেলাম রে। জোভান মুহূর্তেই তাকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। তারপর রেগে বলে, আমি তো ধরেছি, না ধরলে তো এখনই নিচে পড়ে যেতে। তোমার এত তাড়া কিসে হ্যাঁ? আর এই এত সাজগোজ কেন? সাজার ঠেলায় কি চোখে দেখো না নাকি কিছু? হ্যাঁ, আয়দা নিজের লেহেঙ্গা সামলে সামান্য রেগে গিয়ে বলে, আমি কি করব সেটা আপনার দেখার বিষয় না। আপনি কেন আমাকে সবসময় শাসন করেন? আর এভাবে হুট করে সামনে এসে ধরলেন কেন? এটা কি ধরনের অভদ্রতা? আপনি তো দেখি অনেক খারাপ। অভদ্রতা? তুমি পড়ে যেতে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, সেটা আমার দ্বারা সম্ভব না। আর শাসন, হ্যাঁ আমি করি, কারণ এই বাড়িতে তুমি অতিথি হয়ে এসেছো আর তোমাকে ভদ্রতা বজায় রাখতে হবে। তুমি নিজেকে কি মনে করো, প্রেম নাকি? হ্যাঁ, যত সব কথাই ঠং। অ্যাটলিস্ট নিজেকে আপনার বউ মনে করি না। আমাকে ছেড়ে দিন। আর আপনি আমার আপুর জামাইয়ের চাচাতো ভাই, একটু তো সম্মান বজায় রাখুন। ধরবেন না আমাকে। জোভান এবার আয়দার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকায়। তার চোখ যেন আয়দার স্মোকি আই, ডার্ক লিপস্টিক আর রেড লেহেঙ্গার দিকে চোখ স্থির হয়ে যায়। কিছুক্ষণ সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়দা অস্বস্তি বোধ করে। এভাবে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে? কোনো মেয়ে দেখেননি? ফাজিল ছিলে। দেখেছি, কিন্তু এত সেজে কোনো মেয়েকে দেখিনি। তুমি তো এখন মিতুর থেকেও বেশি বউ লাগছে। সবাই না কনফিউজড হয়ে যায় যে কে বউ আর কে বউর বোন। দেখো, কাজে ধরে আবার বিয়ে পড়িয়ে দেয় নাকি। আয়দার মনে পড়ে যায় সে একটু আগেই আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক জোভান যা বলেছে এই কথাগুলো নিজেকেই বলেছিল। জোভান কিভাবে তার মনের কথা জেনে গেল? আপনি আপনি কি বলছেন এসব? কিছু না, ছবি তুলতে এসেছো এদিকে? হ্যাঁ এসেছি। আপনার তাতে কি? সাবধানে যেও, এবার পড়লে কিন্তু আর ধরবো না। আর তোমার এই সাজ দেখে আমার কেমন যেন ভয় লাগছে। এত রূপ নিয়ে বাইরে বের হয় না, কিডন্যাপ হয়ে যাবে। শেষে আমার বাড়িতে এসে কিডন্যাপ হলে রায়হান ভাই আস্ত রাখবে না। জোভানের এই কথাগুলো আয়দার কাছে একই সাথে মজার ও অদ্ভুত লাগে। সে রাগ দেখাবে নাকি লজ্জা পাবে বুঝতে পারছে না। জোভান সেই লোকটির দিকে তাকায় যার পাপড়িগুলো পড়ে গিয়েছিল। তোমার পাপড়িগুলো পড়ে গেল কেন? সাবধানে কাজ করতে পারো না? তুলে নাও সব। লোকটি দ্রুত পাপড়িগুলো কুড়িয়ে নিতে শুরু করে। আয়দার দিকে তাকিয়ে বলে, আমি চলি, সাবধানে থাকো। আর বেশি ছবি তোলার দরকার নেই। মিতু ভাবির বিয়েতে মিতুকে বেশি ফোকাস করতে হবে। কথাটা বলেই জোভান দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। আয়দা বিস্ময় আর রাগে সেখানেই দাঁড়িয়ে থাকে। জোভানের এই আচরণে সে রাগে ফুঁসতে থাকে। এই লোকটার সমস্যা কি? এক মুহূর্ত সে শাসন করে, পর মুহূর্তেই তার শরীরে ঘ্রাণ নেয়, আবার পর মুহূর্তেই এমন অদ্ভুত প্রশংসা করে। আয়দা মনে মনে ভাবে, ফাজিল, আমার রূপ দেখে তার ভয় লাগছে আর আমাকে বলছে মিতুর বিয়েতে মিতুকে বেশি ফোকাস করতে। আমি কেন তার কথা শুনবো? আয়দা নিজের মোবাইল বের করে বাগানের দিকে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে আরও বেশি ছবি তুলবে। জোভানকে দেখিয়ে দিবে যে তার অ্যাটিটিউড জোভানের চেয়ে কোনো অংশেই কম না। সে জানে জোভান আশেপাশেই কোথাও আছে এবং তাকে দেখছে। সে সুন্দর একটা গোলাপ গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পোজ দিতে শুরু করে। তার স্মোকি আই, ডার্ক লিপস্টিক আর রেড লেহেঙ্গা যেন সূর্যের আলোয় আরও ঝলমল করছে। আয়দা একটার পর একটা সেলফি আর ফুল বডির ছবি তুলতে থাকে। সে জানে জোভান তার দিকেই দেখছে। জোভানের শাসন যেন আয়দার জেদ আরও বাড়িয়ে দিয়েছে। এই রাগ, এই ঝগড়া, এই টানাপোড়েন আয়দা যেন বুঝতেই পারছে না জোভানকে সে ঘৃণা করছে নাকি তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে। আয়দা নিজেই বলে, আমাকেই বউ বউ লাগছে। থাকো কনফিউজ, সে দেখুক। আমি কেন তার কথায় উঠবো আর বসবো? আয়দা আরও কয়েকটা ছবি তুলে সে দ্রুত ফেসবুকে ছবিগুলো আপলোড করার প্রস্তুতি নেয়। তার মনে হয় জোভানের এই বাড়াবাড়ি দেখে সে একদিন তাকে উচিত শিক্ষা দিবে। কিন্তু আপাতত সে তার এই হিরো স্টাইলের উদ্ধার হওয়াটাকে মনের ভিতরে গোপন হাসি দিয়ে গ্রহণ করে। জোভান ছাদে দাঁড়িয়ে আছে। তার মনটা বড্ড বেশি খারাপ। তার কারণ আয়দাকে সে আগে থেকেই জানে আর আয়দাও জোভানকে জানে। আসলে ওদের ভিতরে আগে থেকেই সম্পর্ক ছিল। জোভান প্ল্যান করেই রায়ানকে ভাইয়ের সাথে মিতুর বিয়ের ব্যবস্থা করে যাতে করে জোভান আয়দার কাছে আসতে পারে।
1 বছর আগে জোভান আর আইদার রিলেশনে ছিল। দুজনে একে অপরকে খুবই ভালোবাসতো, কিন্তু একটা ভুল বোঝাবুঝিতে সব নষ্ট হয়ে যায়। জোভান দেখতো আইদার সাথে সবসময় রওশন নামের একটা ছেলে আঠার মতো লেগে থাকতো। সেই ছেলেটার কারণেই আইদার সাথে জোভানের অনেক ঝগড়া হয়। জোভান বোঝাতে পারেনি আইদাকে যে তার সাথে কোনো ছেলে থাকলে তার জেলাস হয়, আর আইদাও বোঝাতে পারেনি রওশন ছেলেটা তার শুধুই বন্ধু। এসবের মাঝেই বাদে ওদের তুমুল ঝগড়া। জোভান ছাদে আর আইদার রুমে বসে আগের কথাগুলো ভাবছে। সময় দ্রুত গড়িয়ে যায়। বিয়ের মূল পর্ব শেষ। 3টা কবুল এবং কাগজ কলমে স্বাক্ষরের মাধ্যমে মিতু সারা জীবনের জন্য রায়ানের হয়ে যায়। প্রথা অনুযায়ী কনের বাড়ি থেকে মিতুর সাথে নতুন শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল আইদার, কিন্তু শেষ মুহূর্তে আইদা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। সে হুট করে না বলে দেয় এবং তার চাচাতো ভাই নীলকে যেতে বলে। তার মন তাকে বারবার বাধা দিয়েছিল জোভানের মুখোমুখি হতে, কিন্তু মিতুর পীড়াপিড়িতে এবং জোভানের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করায় আইদা শেষমেশ চায়। মিতু বিদায়ের সময় অনেক কান্না করে, আইদার চোখেও জল আসে। অবশেষে সবাই নতুন বাড়িতে পৌঁছে যায়। নতুন বাড়িতে আইদাকে তার গেস্ট রুম দেখিয়ে দেওয়া হয়। আইদা সেখানে গিয়ে বিছানায় শুয়ে ঘাপটি মেরে বসে আছে। তার মন যেন কিছুতেই শান্ত হচ্ছে না। আইদা অসহায়ভাবে বসে ভাবে অতীত কেন তার পিছু ছাড়ছে না। সে তো চেয়েছিল সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করবে, কিন্তু সেই অতীতই আজ জোভান চৌধুরী রূপে তার সামনে দাঁড়িয়ে। তার সাজানো জীবন যেন আজ তছনছ। নিজের ভালোবাসার মানুষটাকে এত বছর পর দেখেও তারা একে অপরকে অচেনার মতো দেখছে। শুধু রুর কথা আর ঝগড়া চলছে তাদের ভিতরে। হঠাৎ রুমের দরজা খুলে কেউ ভিতরে আসে। আইদার ভালো করেই মনে আছে সে দরজা বন্ধ করে দিয়েছিল। সে সামনে জোভানকে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে যায় এবং কঠিন দৃষ্টিতে বলে, আপনি এত রাতে এখানে কিভাবে? এটা কোন ধরনের আচরণ? আপনি কি জানেন না এটা একটা মেয়ের রুম? আপনি আবার কোনো নখ ছাড়াই কোনো মেয়ের রুমে ঢুকে পড়েছেন কেন? জোভান যেন আইদার কথা কোনো ভ্রুক্ষেপ করে না। সে নিজের পকেট থেকে চাবিটা বের করে ঢুকিয়ে রাখে। তার চোখে এক কঠিন চাহনি। সে আইদার দিকে এগিয়ে এসে বলে, বাবা, বেশ ভালোই পরিবর্তন হয়েছো 1 বছরে। আমাকে চিনেও না, এত ভালো অভিনয় করছো কেন? মানছি তুমি সিনিয়র ছেলে, আমি একটু বেশি পাগলামি করতাম, তাই বলে এভাবে এখন অচেনাদের মতো বিহেভ করবে? আইদা কেঁদে ফেলেছে। একটু পরেই আইদা দ্রুত নিজের চোখে জলটা মুছে নেয়। তার কণ্ঠস্বর তখন দৃঢ় হয়ে যায়, কিন্তু ভিতরে কষ্টের বন্যা বইছে। হ্যাঁ, সেটাই। কি ভালো না? ভুলে থাকাটাই তো ভালো। আর কত কষ্ট পাবো একটা মানুষের জন্য? আপনি তো আমাকে শেষ করে দিয়েছিলেন। আর এত রাতে একটা মেয়ের ঘরে ঢুকতে আপনার লজ্জা করলো না জোভান চৌধুরী? আপনি কি জানেন না এর মানে কি? আপনি যে এত বেশি বেয়াদব হয়েছেন, অসভ্য হয়েছেন, তা তো জানা ছিল না। জোভান আর সহ্য করতে পারে না। সে হঠাৎ তীব্রভাবেই চিৎকার দিয়ে ওঠে, আয়, কেন এমন করছো? আমার কথাগুলো তো শুনোনি তুমি? জোভানের মুখে আইদার আই নামটা যেন রুমের দেওয়ালে প্রতিধ্বনিত হয়। আইদার পুরনো ডাকনাম ছিল এটি, যা শুধু জোভানই ব্যবহার করত। আগে এই নামটাই সে খুঁজে পেত অনেক ভালোবাসা, গভীর সম্পর্ক। এখন সে ভালোবাসা হয়তো আছে বা হয়তো নেই, কিন্তু সেটা আর আইদা খোঁজে না। সে এখন শুধু এই যন্ত্রণা থেকে মুক্তি চায়। জোভান দ্রুত আইদার কাছে আসে এবং তার বাহু চেপে ধরে। তার চোখে প্রশ্ন, অভিমান আর ভালোবাসা একসাথে মিশে আছে। কেন করেছিলে এমন? আমাকে ছেড়ে কেন গিয়েছিলে ওই একটা সামান্য ঝগড়ার জন্য, সামান্য কারণের জন্য? তুমি কি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? তুমি কি বুঝতে পারোনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে কতটা মিস করেছি জানো? কতটা চাই তোমাকে, বুঝতে পারোনি কেন? হ্যাঁ, আইদা এবার আর নিজেকে সামলাতে পারে না। সে ঘৃণা ও অপমানের বশে কষিয়ে একটা চড় বসিয়ে দেয় জোভানের গালে। তার চোখ দিয়ে রাগের আগুন ঝরছে। আইদা চিৎকার করে বলে, সেটা সামান্য ঝগড়া ছিল না জোভান? কি যাতা না বলেছিলে আমায়! ছি, তুমি কি ভুলে গেছো? আমি তোমার জীবনে থাকতে চাই না, কারণ তুমি আমাকে বিশ্বাস করোনি। রওশন শুধু আমার ভালো বন্ধু ছিল, সেটা তুমি বুঝতেই পারোনি। আমারই ভুল ছিল সিনিয়র হয়ে জুনিয়রের সাথে সম্পর্ক জড়ানো। ইম্যাচিওর তুমি। জোভান তখনও আইদার দিকে তাকিয়ে থাকে। আইদা চোখ বন্ধ করে চিৎকার করে,
সব সময় এমন হয় না যে একটা ছেলে আর একটা মেয়ে প্রেমিক প্রেমিকাই হবে। আমি পিওর ছিলাম। তুমি আমাকে আমার ফ্যামিলিকে নিয়ে বাজে মন্তব্য করেছিলে। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছিলে। কেন এসেছিলে আমার জীবনে আবার? আমি এমন কাউকে চাইনি যে আমার চরিত্র নিয়ে কথা শোনাবে। জোবান চুপচাপ দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টিতে আয়দার দিকেই তাকিয়ে থাকে। আয়দা এবার একটু শান্ত হয়। আপনি তো ভালো করেই জানতেন মিতু আপু আমার মামাতো বোন। আমি তো ভেবেছিলাম বিয়েটা হবেই না, হয়তো আপনাকে আর দেখতে হবে না। আমি আপনাকে ঘৃণা করি, তবে মনে হচ্ছে বিয়েটা আপনিই ঠিক করেছেন। আমি এতটাও খারাপ না। নিজের ভাইয়ের পছন্দের মানুষটাকে তার থেকে আলাদা করে দেব, এমন কাজ আমি করব না। ভাবছো বিয়েটা আমি করিয়েছি? এমন না। রায়ান ভাই আর মিতু আপু দুজনেই সম্পর্কে ছিল, আমি শুধু ব্যবস্থা করেছি। আমি জানতাম আমাকে মিতুর বিয়েতে আসতে হবে, কিন্তু তোমার সাথে দেখা হবে এটা কল্পনা করিনি। বেশ, তো এবার বলুন এত রাতে এখানে কি করেন? কি চান আমার কাছে? আমার ঘুমানো দরকার, দয়া করে আপনি চলে যান রুম থেকে। আপনাকে আমি দেখতে চাই না। জোবান গিয়ে আয়দার পাশে বিছানায় বসে পড়ে। তা দেখে আয়দা দ্রুত উঠে যেতে চাইলে জোবান তার হাত ধরে ফেলে এবং তাকে জোর করে নিজের পাশে বসিয়ে দেয়। জোবানের গভীর আবেগে আয়দার হাতের স্পর্শে কেঁপে ওঠে, আয়দাও কেঁপে ওঠে। জোবান বলে, সেদিন রাখের মাথায় এমনটা হয়েছিল আয়দা। আমি এখন বুঝতে পারছি আমার ভুল হয়েছে। আমি তোমার প্রতি অবিচার করেছি। আমার জীবনটা নরক হয়ে গেছে তোমাকে ছাড়া। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে আবার ফিরে পেতে চাই। তোমাকে অনেক মিস করেছি, অনেক ভালোবাসি তোমাকে। আমাকে আর ফিরিয়ে দিও না। আয়দা রেগে গিয়ে জোবানের শার্টের কলার ধরে ঝাঁকাতে থাকে। ছেলে খেলা সব? এটা কি ছেলে খেলা পেয়েছিস? 1 বছর পর এসে বলছিস মাফ করে দাও? তুই নিজে আমাকে দূরে ঠেলে দিয়েছিলি। আমি না, আমি তোর জন্য অপেক্ষা করতাম, কাঁদতাম, কিন্তু এখন আর না। আমি ভালো আছি। তোর করুণার আমার কোনো দরকার নেই। আমি আর পারবো না তোর হতে। যা, চলে যা। আমি চাই না তোর এই মুখ দেখতে। আমার আর এসবের কোনো দরকার নেই, একা থাকতে পারি আমি। জোবান শান্ত হয়ে আয়দার কাঁধ থেকে তার হাত নামিয়ে দেয়। সে আয়দার চোখের দিকে তাকিয়ে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। যেদিন তাদের সম্পর্ক শেষ হয় জোবান একটা কথা বলেছিল, সেটা সে আবার বলে। হবে তো তুমি আমারই আয়দা। যতদিন না তুমি নিজে চাইবে আসবো না তোমার কাছে। যেদিন তুমি চাইবে বেরিয়ে দেবো আমার সব ভালোবাসা। আমি শুধু সেই দিনের অপেক্ষায় থাকবো। তোমাকে কখনো ছেড়ে যাব না। ভালো থেকো। জোবান আয়দাকে ছেড়ে উঠে দাঁড়ায়। আয়দার চোখের দিকে শেষবারের মতো গভীর দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আয়দা সেই দরজার দিকে তাকিয়ে থাকে। তার হৃদয়ে তখন ভালোবাসার কষ্ট, অভিমান আর জোবানের এই জেদ সব একসাথে মিশে এক ঝড় তৈরি করেছে। সে জানে জোবান এই বাড়িতে আছে, আর তাদের দুজনের এই লুকোচুরি খেলা সবে শুরু হয়েছে, যা হয়তো সহজেই শেষ হবে না। আয়দা তার রুমে একা বসে যখন জোবানের সাথে তার পুরনো সম্পর্ক ও বর্তমানের সংঘাত নিয়ে ভাবছে, ঠিক তখনই মিতুর ফোন আসে। মিতুর কণ্ঠস্বর শুনেই আয়দার বুক ধড়ফড় করে ওঠে। মিতু কাঁপতে কাঁপতে বলে যে জোবান নাকি কার অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে আয়দার পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। তার হাতে থাকা ফোনটা মেঝেতে পড়ে যায়। মুহূর্তেই তার সব রাগ, অভিমান যেন ভালোবাসার প্রবল স্রোতে ভেসে যায়। সে শুধু অনুভব করে এক অসহ্য কষ্ট। আয়দার চিৎকার শুনে পরিবারের সকল অন্যান্য সদস্যরা ছুটে আসে। খবরটা শুনে পরিবারের সবাই যেন শোকে পাথর হয়ে যায়। চোখের পলকেই আয়দা এবং তার পরিবার দৌড়ে যায় মিতুর শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে তারা দেখে সব চুপচাপ, পুরো বাসা অন্ধকার, কোথাও কেউ নেই। আয়দার পরিবারও কেমন যেন সেই অন্ধকারে মিলিয়ে যায়। তারা যেন সেখানে উপস্থিত থেকেও অদৃশ্য হয়ে যায়। হঠাৎ করে একটা লাইট জ্বলে ওঠে। সেই আলোয় আয়দা দেখতে পায় একটা অসাধারণ দৃশ্য। শিয়া জোবান সমুদ্রের পাড়ে ক্যান্ডেল হাতে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটি ছিল সেই দিনের, যেদিন থেকে তাদের প্রেম শুরু হয়েছিল। জোবান সেদিনই আয়দাকে আয় নামে ডাকতে শুরু করেছিল। জোবান তখন কলেজে পড়তো, আর আয়দা ছিল ভার্সিটির ছাত্রী। সেই ছবিটা আয়দার হৃদয়ে গভীর স্মৃতি বহন করে। এরপর স্ক্রিনে ভেসে ওঠে আরেকটি ছবি, যেটা ছিল আয়দার জন্মদিনের ছবি। ছুরি হাতে নিয়ে সে দুষ্টুমি ছলে জোবানের দিকে তাক করে আছে। তাদের নিষ্পাপ ভালোবাসা আর খুনসুটি সেই ছবিতে স্পষ্ট।
তারপরে ছবিটি ছিল বসন্তকালের। ওই দিন আয়দা বিশেষ করে জোভানের জন্য শাড়ি পরেছিল। সেই শাড়িতে আয়দাকে দেখে জোভান মুগ্ধ হয়েছিল। এই ছবিগুলো দেখতে দেখতে আয়দার কান্না করা অবস্থায়ও ঠোঁটে হাসি ফুটে ওঠে। তার সমস্ত অনুভূতি যেন একসঙ্গে উতলে ওঠে। ঠিক তখনই কেউ তার পিছন থেকে আসে। আয়দা অনুভব করে লোকটি তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। সে হলো সোভান। সোভান গভীর আবেগ নিয়ে ফিসফিস করে বলে, তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস আমার নেই। আয়দা চমকে ওঠে। সে পিছনে ঘুরে দাঁড়ানোর আগেই সোভান বলে, আমি ভালোবাসি তোমাকে, তাই কাউকে সহ্য করতে পারিনি। মানি অনেক ভুল করেছি। আমার সন্দেহ তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কথাটা বলেই সোভান চলে যেতে চায়। সে পিছন ফিরে হাঁটতে শুরু করে। আয়দা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মুহূর্তেই সোভানকে পিছন থেকে জড়িয়ে ধরে। তার মাথায় সোভানের অ্যাক্সিডেন্টের মিথ্যা খবরটা তখনও ঘুরছে। আয়দা জোরে টুকরে কেঁদে ওঠে। আমিও বাসি, যেও না কোথাও আমাকে ছাড়া। তোমার ভাইয়েরও খুব কষ্ট হয় তোমার থেকে দূরে থাকতে। সে দ্রুত জোফানকে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে। আয়দা চোখে জল, কিন্তু কণ্ঠে উত্তেজনা। তোমার কোথায় লেগেছে দেখি? অ্যাক্সিডেন্ট হলো আর তুমি এভাবে দাঁড়িয়ে আছো? বাকি সবাই কোথায়? মিতু আপু না বললো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? আয়দার কথা শেষ হতে না হতেই লাইট অন হয়ে যায়। হলঘর উজ্জ্বল হয়ে ওঠে। চারপাশে দাঁড়িয়ে আছে মিতু, রায়ান, আলফি এবং আয়দার পরিবারের সদস্যরা। সবার মুখেই হাসি। রায়ান বলে, শালি সাহেবা, এটা একটা ট্রাক ছিল। শালি সাহেবা, এটা একটা ট্রিক ছিল। তোমার মনে আবার জোফানের জন্য ভালোবাসা জাগানোর একটা চেষ্টা। আয়দার রাগে কোকিয়ে ওঠে। সে কটমট দৃষ্টিতে তাকায় সোফানের দিকে। সোফান আলতো করে এক চোখ মেরে ফ্লাইং কিস করে দেয় আয়দাকে, যেন এই দুষ্টুমির জন্য সে অনুতপ্ত নয়। মিতু এগিয়ে এসে আয়দাকে জড়িয়ে ধরে। কিছুদিন আগে জোভানের রুমে ঘর গোছানোর সময় একটা সার্ভেন্ট তোর আর জোভানের একটা ছবি পাই। জোভান সেদিন অফিসে ছিল, তাই সে ছবিটা আমাকে দেখাতে আনে। আমি সেটা দেখে জোভান অফিস থেকে আসলে তোর আর ওর ব্যাপারে জিজ্ঞেস করি। পরে অনেক জোরাজোরি করার পর জোভান সব সত্যি বলতে বাধ্য হয়। তারপর আমরা দুই পরিবারকে রাজি করিয়ে তোকে টাইট দিলাম। আয়দা আবারও কেঁদে দেয়। সে মিতুকে জড়িয়ে ধরে বলে, এটা কোনো কথা হলো? তাই বলে এভাবে তোমরা আমাকে এত ভয় দেখালে? জোভান আয়দাকে মিতুর কাছ থেকে সরিয়ে নেয় এবং শক্ত করে জড়িয়ে ধরে। কাঁদে না, আমি আছি তো, আর কখনো ভুল হবে না। অনেক সময় পর আয়দা নিজের কান্না থামায়। তারপর সবাই মিলে জন্মদিনের কেক কাটে। আয়দা প্রথমে কেক কাটে, তারপর তার বাবা এবং তারপর জোভানকে খাইয়ে দেয়। সেটা দেখে রায়ান এবং মিতু একসাথেই বলে, আমরা তো বানের জলে ভেসে আসছি, আমাদের বুঝি কেক খেতে নেই? তখন আয়দা হেসে ওঠে এবং সবাইকে কেক খাইয়ে দেয়। সব শেষে জোভান আয়দার সামনে হাঁটু গেড়ে বসে। তার হাতে ছিল একটা সুন্দর হিরের রিং। আমি ওয়াদা করলাম মাহিদা, কখনো ভুল বুঝবো না। আগলে রাখবো তোমাকে, নিজের করে রাখবো। আমি জানি আমি অনেক অগোছালো, একটু গুছিয়ে দাও। সত্যি বলছি, একটুও জ্বালাবো না। সবসময় আগলে রাখবো। বিয়ের পর সপ্তাহে ছুটিতে আমি নিজে রান্না করব, ঘর গুছিয়ে দেব। আর আমাদের বেবি হওয়ার পর আমি ডাইপারও। আয়দা হাসি আর আনন্দে নিচু হয়ে জোভানের মুখ আটকে দিয়ে বলে, আমি রাজি, আমি রাজি। আর সবাই তখন হাহা করে হেসে ওঠে। তাদের দীর্ঘদিনের কষ্টের ভালোবাসার এই শুভ পরিণয় দেখে সবাই আনন্দিত হয়। ওরা দুজন এখনও কাঁধে মাথা রেখে পুরনো কথাগুলোই ভাবছে আর হেসে উঠছে। সেই আংটিটার দিকে তাকালো দুজন। বিয়ে তো তাদের ঠিক হয়েই ছিল। মাঝখান থেকে কট খেয়ে কাজটা আগেই হয়ে গেছে। এখন আর কি করার, অনুষ্ঠান করে তবেই না হয় ওদের একসাথে পথ চলা শুরু হোক।